আচ্ছা, এখানে তো সেকশন সেকশন বি আর হচ্ছে সেকশন সি আছে, তাই না? জি স্যার। ঠিক আছে। সেকশন এ এই ক্লাসটা হচ্ছে করতে। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা আমরা হচ্ছে আজকে যেটা করব, নতুন একটা টপিক, ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন ডিউ টু উইন্ডো। এখন পর্যন্ত ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যে ড্র করলাম, এখন পর্যন্ত যতগুলি ইনফ্লুয়েন্স লাইন আমরা করছি সবগুলাই কিন্তু 1 ইউনিট লোডের জন্য ছিল, তাই না? যে 1 ইউনিট লোড যদি মুভ করে তাহলে বিভিন্ন পয়েন্টের আমরা রিঅ্যাকশন দেখছি, শেয়ার দেখছি, মোমেন্ট দেখছি, তারপর স্ট্রাকচারাল রেসপন্স গুলো দেখছি 1 ইউনিট লোডের জন্য। তো রিয়েলিটিতে 1 ইউনিট লোড তো ব্রিজ দিয়ে মুভ করবে না, তাই না? একটা লোড কি মুভ করবে খালি সব সময়? এরকম তো না, সেখানে সিরিজ অফ লোড মুভ করবে। ফর এক্সাম্পল একটা ব্রিজ, ব্রিজ দিয়ে সবসময় কি একটা লোডই মুভ করবে? এরকম তো না। তো দেখা যাবে যে একটা একটা হচ্ছে, ফর এক্সাম্পল একটা কার গেছে, কারের পিছনে একটা ট্রাক, তার পিছনে একটা সিএনজি, তার পিছনে বাস, এরকম, তাই না? একটা ব্রিজের উপর দিয়ে এরকম সিরিজ অফ হুইল লোড মুভ করবে। তাহলে এই সিরিজ অফ হুইল লোড যদি মুভ করে তখন স্ট্রাকচারের রেসপন্সগুলি কি হবে, সেটা আমরা দেখবো আর কি। এরপরের যেই নেক্সট যেই লেকচারগুলি, এই লেকচারগুলো তো মূলত আমাদের সিরিজ অফ হুইল লোডের উপরে হবে। তাহলে সিরিজ অফ হুইল লোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন, ম্যাক্সিমাম শেয়ার, ম্যাক্সিমাম মোমেন্ট, আরেকটা হচ্ছে কি গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট, এই চারটা টপিক কভার করি। বললে আমাদের আহ, মোটামুটি মুভিং লোড কভার হয়ে যাবে, মুভিং লোড ক্লোজ হয়ে যাবে। এরপরের পরে আমরা শুরু করব উইন্ড লোড, মানে ল্যাটারাল লোড। ল্যাটারাল লোড দুই রকমের, একটা উইন্ড লোড আর একটা আর্থকুয়েক লোড। হ্যাঁ, তো আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে উইন্ড লোডের জন্য, আর বেশ কয়েকটা ক্লাস লাগবে আর্থকুয়েক লোডের জন্য। ঠিক আছে, উইন এবং আর্থকুয়েক লোড হয়ে গেলে আমাদের কোর্স মানে 13টা ক্লাস, তো 14টা ক্লাস কভার হয়ে যাবে। তো আমরা আজকে শুরু করতেছি সিরিজ অফ হুইল লোড। সিরিজ অফ হুইল লোডের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন কি হবে। তো এটা আসলে খুব সহজ টপিক। হ্যাঁ, এটা অনেক সহজ টপিক, আপনার দেখলে বুঝতে পারবেন। তো এই একটা ফিগার দেখা যাচ্ছে সিরিজ অফ হুইল লোডটা কিভাবে কাজ করে, সিরিজ অফ হুইল লোডটা ব্রিজের মধ্যে কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল একটা ট্রেন, এই ট্রেনটা দেখেন, এই যে ব্রিজটা, ব্রিজের থেকে সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এটা হচ্ছে ট্রেনের চাকাগুলা, তাই না? ট্রেনের চাকাগুলা, এটা কিন্তু সিরিজ অফ হুইল লোড, সিরিজ অফ হুইল লোড ব্রিজটার উপর দিয়ে মুভ করতেছে। যদি মুভ করে তাহলে হচ্ছে এই যে সাপোর্ট যে আছে, এই সাপোর্টের রিয়াকশন কি হবে। আমরা এখন পর্যন্ত যতগুলি অ্যানালাইসিস করছি, আমরা সবসময় একটা 1 ইউনিট লোড মুভ করাইছি এটা বিভিন্ন জায়গায়। এখন 1 ইউনিট না, যদি হচ্ছে সিরিজ অফ লোড যদি মুভ করে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে। তো এটা একটা ছোট ব্রিজ, খুবই সিম্পল একটা ব্রিজ। যদি আরো অনেক লম্বা ব্রিজ হয়, এই যে এই এটা দেখেন, যে অনেক লম্বা একটা ব্রিজ হয়, এখানে একটা সাপোর্ট আছে, এটা কিন্তু স্প্যানটা অনেক বড়। এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এদিকে আরো আছে। হ্যাঁ, এরকম ট্রেনটা অনেক লম্বা। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রিয়াকশন কি হবে সাপোর্টের। অথবা আমি যদি ব্রিজের কোনো একটা পয়েন্টে শেয়ার জানতে চাই, শেয়ার ফোর্সটা কি হবে, কিংবা কোনো একটা পয়েন্টে যদি মোমেন্ট জানতে চাই, এই মোমেন্টটা কিভাবে ক্যালকুলেশন করবো, এই জিনিসগুলো আমরা শিখবো।
তো আমাদের এখনকার টপিকগুলো হচ্ছে সিরিজ অফ হুইল লোডের ক্ষেত্রে স্ট্রাকচারাল রেসপন্স গুলি বের করা। খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা করি। ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন ডিউ টু হুইল লোডের ক্ষেত্রে এই যে এটা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা একটা ব্রিজ। ব্রিজে ব্রিজে এই যে ব্রিজের এটা একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তাই না? তাহলে দুটো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে এটা হচ্ছে সিরিজ অফ হুইল লোড। তো এটা বোঝাচ্ছে দুই মানে চার চাকাওয়ালা একটা গাড়ি, এটা কার হইতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে দুইটা এক্সেল, অ্যাকচুয়ালি এক্সেল, এটা একটা এক্সেল একটা এক্সেল। ওকে, এই এক্সেলের যদি কার হয় দেখা যাবে যে কারের এক্সেলের এই পাশে দুটো চাকা, একটা চাকা আছে, ওই পাশে আরেকটা চাকা আছে, এই পাশে একটা চাকা আছে, ওই পাশে একটা চাকা আছে। বা বাইক হইতে পারে, বাইক হলে এটা একটা চাকা, এটা একটা চাকা। এটা হচ্ছে চার হুইলের একটা গাড়ি, এটা হচ্ছে চার হুইলের আরেকটা গাড়ি। তো মাঝখানে যে গাড়িটা চার হুইলের গাড়ি, এই গাড়িটা হচ্ছে হেভি লোডেড, এই জন্য চাকাগুলোকে বড় করে দেখানো হয়েছে। এটা মাঝারি লোডেড চার হুইলের গাড়ি, আর এটা হচ্ছে দুই হুইলের গাড়ি। এরকম হ্যাঁ তিনটে গাড়ি আছে। তো এখন এরকম যদি একটা সিরিজ অফ হুইল লোড এই ব্রিজটা দিয়ে এই দিয়ে মুভ করে, দ্যাট মিনস ডান থেকে বাম দিকে মুভ করে, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে সাপোর্ট এ তে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কত হবে। বোঝা গেছে প্রবলেমটা? প্রবলেমটা হচ্ছে যদি এরকম একটা ব্রিজ আছে, ব্রিজে যদি এরকম সিরিজ অফ হুইল লোড মুভ করে, তাহলে আমি বললাম যে ঠিক আছে সাপোর্ট এ তে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। স্যার আমার হুইল গুলো স্যার এক পাশে না হয় দুই পাশে তো মুভ করতে পারে। করতে পারে, আগে এক পাশে শিখেন, আগে এক পাশে শিখেন, তারপরে দুই পাশেও করা যাবে, দুই পাশেও করা যাবে। আচ্ছা, তাহলে আহ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে হচ্ছে সাপোর্ট এ যেটা, সাপোর্ট সাপোর্ট এ তে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কি আসবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এখানে যেটা করতে হয়, প্রথমত যে পয়েন্টে আপনার রিঅ্যাকশন বের করতে বলবে, যে পয়েন্টে আপনার রিঅ্যাকশন বের করতে বলবে, ওই পয়েন্টে আগে 1 ইউনিট লোডের জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করে ফেলবেন ওই পয়েন্টের জন্য। বুঝা গেছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে হুইল লোডগুলি কোন পয়েন্টে বসাইলে আপনার ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন আসবে। এখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা কি বলছে, ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন, এন্ড শুধু সাপোর্ট রিঅ্যাকশন চাই নাই, চাইছে কি ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন। বোঝা গেছে? তাহলে এখন অ্যাকচুয়ালি সাপোর্ট এ এর সাপোর্ট এ এ সাপোর্টের শুধু রিঅ্যাকশন চাই নাই, এ সাপোর্টের ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন চাইছে। তখন এই ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করবে এটা যদি বুঝতে চান, তাহলে প্রথমে যে পয়েন্টে রিঅ্যাকশন বের করতে বলা হয়েছে ওই পয়েন্টে 1 ইউনিট লোডের জন্য আগে একটা রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন ড্র করলে তখন ওই ইনফ্লুয়েন্স লাইন থেকে আপনি বুঝতে পারবেন যে কোন পয়েন্টে হুইলগুলা হুইলগুলা বসাইলে বা মুভ করাইলে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন আসবে। ওকে, তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে যে এ পয়েন্টে রিঅ্যাকশন বের করতে হবে, সাপোর্ট রিঅ্যাকশন। তাহলে এ পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে গেলে আগে প্রথমে যেহেতু আমি ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন খুঁজতেছি, এখানে এই পয়েন্টের আগে রিঅ্যাকশন সাপোর্ট ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করেন রিঅ্যাকশনের জন্য। ঠিক আছে, এটা আমরা কি জানি, যে পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন ইনফ্লুয়েন্স লাইনের রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করার কনসেপ্টটা কি ছিল, মুলার ব্রেসলেট প্রিন্সিপালটা কি ছিল, যে পয়েন্টে রিঅ্যাকশন বের করতে চাই ওই পয়েন্টে 1 ইউনিট লোড নেবেন। ঠিক আছে, নিয়ে
কি করবেন, ওইটাকে ওইটাকে 1 ইউনিট উপরের দিকে তুলবেন, 1 ইউনিট উপরের দিকে তুলবেন। তুললে তখন যে ডিফ্লেক্টেড শেপটা আসবে ওইটাই হবে ওই পয়েন্টের রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, তাই তো? তো এখানে দেখতেই পাচ্ছেন সাপোর্ট এ এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে এইটা। তাহলে এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? এখানে, এখানে, এই কোথায় ম্যাক্সিমাম স্যার ভ্যালুটা এ আছে? পয়েন্টের ওয়ান উপরে। স্যার। রাইট, ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া গেছে কোথায়? এ পয়েন্টে। তাহলে আপনি যদি এই সিরিজ অফ হুইল লোডের জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাইতে চান, তাহলে হচ্ছে এই হুইল লোড গুলা গ্রাজুয়ালি একটার পর একটা বসাইতে হবে এই পয়েন্টেই। যে পয়েন্টে ডিরেকশন বের করতেছি ওই পয়েন্টেই আমার আসলে আহ, কি বলে হুইলগুলি বসাইতে হবে। বুঝতে পারছি? তোকে বোঝা গেছে? তাহলে এখন যেটা করব, স্যার আরেকবার বলবেন? যেহেতু আমরা ম্যাক্সিমাম সাপোর্ট ডিরেকশন খুঁজতেছি, তাই না? ইনফ্লুয়েন্স লাইন ড্র করে আগে হচ্ছে ডায়াগ্রামটা বের করব। ডায়াগ্রাম বের করে দেখব কোথায় আমার হচ্ছে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশনটা পাবো। এই ডায়াগ্রাম থেকে কি বুঝতেছেন কোথায় ম্যাক্সিমাম সাপোর্ট আসবে? এই পয়েন্টে, স্যার এ পয়েন্টের উপরে। এই পয়েন্টের উপরে। এখন যদি মনে করেন আপনি আপনার এই পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন বাই করতে বলছে, কোনো ম্যাথে যদি এরকম হয় যে এই পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে বলছে, ডায়াগ্রাম ড্র করে দেখলেন, ডায়াগ্রাম ড্র করে দেখলেন যে আপনার ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন মানে ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু অন্য কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, অন্য কোনো একটা পয়েন্টে। জি স্যার। তাহলে যেটা করতে হবে যে গ্রাজুয়ালি মানে এই যে হুইল গুলা এইগুলা হচ্ছে বসাইতে হবে একটা একটা করে যে পয়েন্টে ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু আছে। ম্যাক্সিমাম ভ্যালু আসবে। হ্যাঁ ওইখানে, ঠিক আছে। তো আমাদের এই এই ম্যাথটাতে এই প্রবলেমটাতে অ্যাকচুয়ালি যে পয়েন্টে রিয়াকশন বের করতে বলছে ওই পয়েন্টেই আপনার ম্যাক্সিমাম ডায়াগ্রামের ভ্যালুটা আসছে, ঠিক আছে, একই পয়েন্টে। তাহলে ঠিক আছে, আমরা কি করবো এখন, ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন পেতে চাই, এই যে হুইলগুলি, এই হুইলগুলোকে একটা গ্রাজুয়ালি একটার পর একটা হুইল হচ্ছে এখানে বসাইতে হবে। প্রথমে কি করব, এই যে 1 নম্বর যে হুইলটা এটা হচ্ছে এই পয়েন্টে বসাবো। এই পয়েন্টে বসায় আমরা দেখব যে হচ্ছে এখানে রিয়াকশন কত আছে। বোঝা গেছে? ওই রিয়াকশন ধরে লিখে রাখবো যে হুইল 1 এর জন্য রিয়াকশন আসলে এত, R1। তারপরের বার কি করব, তারপরের বার হচ্ছে যেহেতু আমরা ম্যাক্সিমামটা খুঁজতেছি তো প্রথমে মনে করেন যে হুইল 1টা এই পয়েন্টে বসাবো। হ্যাঁ, এই পয়েন্টে তারপর প্রথমে হুইল 1 বসাবেন, হুইল 1টা বসাবেন, হুইল 1 বসায় এখান থেকে এখানে সাপোর্ট রিয়াকশনটা বের করা হবে, সাপোর্ট রিয়াকশন, আচ্ছা সাপোর্ট আমরা বের করবো। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে এবার কি করবো, হুইল এই পয়েন্টেই হুইল 2 বসাবো, হুইল 2 বসাই সাপোর্টের রিয়াকশন বাই করবো। বললাম যে এটা R এটা আর ওয়ান বাই করবে, এরপরে করবে R2। এরপরে এরপরে এই পয়েন্টে হচ্ছে হুইল 3 বসাবেন, বসাই হচ্ছে রিয়াকশন বাই করা সাপোর্ট রিয়াকশন বাই, ঠিক আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা কেসের জন্য আমাদের সাপোর্টের রিয়াকশন বাই করতে হবে। বাই করলে তখন যেই কেসের জন্য ম্যাক্সিমাম রিয়াকশন পাবো ওইটাই হবে আমাদের ডিজায়ার্ড, ওইটাই হবে আমাদের ম্যাক্সিমাম রিয়াকশন। তাহলে এখন কন্ডিশনটা কি, প্রথমবার হচ্ছে হুইল 1 বসাবেন, এখানে এখানে হুইল 1 বসাবেন। তাহলে হুইল 1 যদি বসাই সেক্ষেত্রে এই যে এটাকে বলে লোডের অ্যারেঞ্জমেন্ট, পুরো হুইল অ্যারেঞ্জমেন্টটাকেই শিফট করে নিয়ে আসতে হবে এখানে 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 তাহলে এখানে হুইল 1 বসবে, এখানে হুইল 2, এখানে হচ্ছে হুইল 3, এভাবে, ঠিক আছে। তার মানে ব্রিজের ভিতরে কিছু থাকবে, কিছু হুইল থাকবে ব্রিজের ভিতরে, কিছু হুইল থাকবে ব্রিজের বাইরে, ঠিক আছে। তাহলে এটা হলো ফার্স্ট কেস 1, বললাম এটা কেস 1। কেস 1-এ আপনার এই প্রত্যেকটা হুইলের লোড জানা থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা হুইলের লোড আপনার হচ্ছে জানা থাকবে। কারণ যদি প্রত্যেকটা হুইলের লোড জানা থাকে এখানে রিয়াকশন বের করতে পারবেন না, বের করা যাবে এখানে স্যার রিয়াকশন। মুভমেন্ট। হ্যাঁ, এই যে স্যার বি পয়েন্টের মুভমেন্ট নিয়ে। বি পয়েন্টে মোমেন্ট নেব,
মোমেন্ট নিলে মোমেন্ট দিবে হচ্ছে R1, আর এই যে হুইলের লোড গুলা করলে এখান থেকে R1 বেরিয়ে যাবে, R1টা বের হয়ে গেল। ঠিক আছে, এটা হলো কেস 1। কেস 2 এ কি করবো, এই একটু দাঁড়াতেন, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাহলে পরের বার কি করব, পরের বার হচ্ছে হুইল 2 বসাবো হচ্ছে এখানে, এই যে এ পয়েন্টে। তো হুইল 2 যদি এ পয়েন্টে বসাই তাহলে হুইল 1 কি হবে, স্যার হুইল ওয়ানটা তো স্যার তখন বাইরে চলে যাবে, ব্রিজের বাইরে চলে বাইরে যাবে। চলে যাবে। হুইল 1টা যখন ব্রিজের বাইরে চলে যাবে, এই দিক থেকে নতুন করে আরেকটা হুইল ব্রিজের ভিতরে আসতে পারে, তাই না? আচ্ছা, আসলে স্যার তখন বাট এখানে তো স্যার আসার কথা না। না, হ্যাঁ, জিনিসটা জিনিসটা আগে বুঝেন। এখান থেকে দুইটাই হইতে পারে, যে এই থেকে নতুন করে একটা হুইল ব্রিজের ভিতরে আসতে পারে অথবা নাও আসতে পারে। আমি ধরে নিচ্ছি যে এই কেস 2 যখন করব, মানে হুইল 2টাকে যখন সাপোর্ট এতে বসাবো, তখন হুইল 1টা ব্রিজের বাইরে চলে যাবে, আর এই দিক থেকে নতুন করে একটা হুইল আসবে ধরে নিলাম। তাহলে আবার 2 নম্বর কেসের জন্য আবার হচ্ছে বি পয়েন্টে মোমেন্ট নেবে, মোমেন্ট নিয়ে আবার এখান থেকে একটা রিয়াকশন বেরোবে, ওই রিয়াকশনটার নাম দিলাম মনে করেন হচ্ছে R2। ঠিক আছে, এখন যদি দেখেন যে R2 ভ্যালুটা R1 এর থেকে বড়, তাহলে তাহলে কি বুঝবেন, তাহলে বুঝবেন যে হচ্ছে রিয়াকশন, মানে R1 এর থেকে R2 এর রিয়াকশনটা বেশি। ঠিক আছে, তাহলে কি আপনি ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন পাই গেছেন? স্যার না আরেকবার স্যার। বলবেন? ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন কিন্তু পান নাই, কারণ আপনি কিন্তু জানেন না R3 যেটা, R3টা হচ্ছে R2 এর থেকেও বড় হইতে পারে, রাইট? এই জন্য কি করবেন, এবার হুইল 3টা হচ্ছে এতে বসাবেন, এ সাপোর্টে। তখন কি হবে, হুইল 2টা ব্রিজের বাইরে চলে যাবে, এদিক থেকে হয়তো আরো হুইল ভিতরে আসবে, ব্রিজের মধ্যে আসবে। আবার বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবেন, মোমেন্ট নিয়ে তখন মনে করেন পাইলেন হচ্ছে R3। এখন যদি দেখেন যে R3 গ্রেটার দেন R1, তাহলে কি বুঝবেন, R2। যদি দেখেন যে R3 ভ্যালুটা R2 এর থেকেও বড় আসছে, তাহলে কি বুঝবেন, অ্যানালিসিস স্টপ করতে পারবেন, অ্যানালিসিসটা স্টপ করতে পারবেন, অ্যানালিসিস স্টপ না। হবে, স্টপ করা যাবে না, কেন? কারণ হচ্ছে R4 এর ভ্যালুটা R3 থেকেও বেশি আসতে পারে। এখন মনে করেন আবার অ্যানালিসিস করলেন, এবার W4টা বসাইলেন, 4 নম্বর হুইলটা ব্রিজ এ এ পয়েন্টে বসাইলেন, বসাইলে আবার মনে করেন এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলেন, মোমেন্ট নিলে কি আবার একটা রিয়াকশন পাইলেন, মনে করেন পাইলেন R4। এবার যদি দেখেন যে R4 এর থেকে R3 বড়, বা হচ্ছে মানে R4টা R3 থেকে ছোট, তাহলে কি বুঝবেন, তাহলে বুঝবেন যে হচ্ছে অ্যানালিসিস তারপর স্টপ করে ফেলবেন, অ্যানালিসিসটা স্টপ, এরপরে ওদিককার হুইলগুলোর জন্য আরো চ্যালেঞ্জ করতে হবে না, আমরা ডিজায়ার্ড ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশনটা পাই যাবো। এখন এই যে জিনিসটা বললাম আমি, হ্যাঁ, এটা এটা কি বুঝতে পারছেন পুরো জিনিসটা? ঠিক আছে, স্যার পরের যদি আরেকটা কোনো হুইলে যদি মানে আরো বেশি আসতে পারে, পারে না? আর আসবে না। এখন একবার মাইনাস শুরু হয়ে গেলে এরপরে খালি মাইনাসই আসবে। আচ্ছা, আমি বলতেছি এটা, পুরো যে জিনিসটা বললাম এটা কি বুঝা গেছে? ওই জিনিসটা বললাম, এটা এটা আমি ওভারঅল একটা সামারি করলাম, বুঝছেন? এখন জি যে স্যার, যে বুঝতে যে পারছি। যে জিনিসটা বললাম এটা আমি ডিটেইলস বুঝাবো, এই জিনিসটা আপনাদেরকে এখন যেটা বললাম এটাই আমি ডিটেইল বুঝাবো, আরো একবার দুবার করে বুঝাবো। ঠিক আছে, তাহলে জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা বলছি এটা বুঝতে পারছেন, এটা একটা সামারি করলাম আমি। জি স্যার। দেখেন, তাহলে এখন আমরা পরের থেকে চলে যাই। এখানে দেখেন আমাদের অবজেক্টিভ কি, ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন বাড়ি করা। ঠিক আছে,
দেখেন ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন বাই করতে গেলে আগে একটা ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করবেন। যে পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন বাই করতে বলবে ওই পয়েন্টের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করবেন। আমাদের এখানে কোশ্চেনটা বলছে যে এই পয়েন্টে ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন বাই করতে হবে। তো এই পয়েন্টে প্রথমে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করলেন, করে দেখলেন কি যে অ্যাকচুয়ালি আর এর জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা আমার হচ্ছে এ পয়েন্টেই আসতেছে। ঠিক আছে, এই জন্য কি করব যে হুইলগুলা গ্রাজুয়ালি একটার পর একটা হুইল বসাবো হচ্ছে এ পয়েন্টে। ওকে, তাহলে প্রথম কেসে কি করব যে হুইল ওয়ান, এই যে হুইল ওয়ানটা বসাবো এ পয়েন্টে। ওকে, তাহলে হুইল ওয়ানটা যদি এ পয়েন্টে বসাই তাহলে ধরে নিচ্ছি যে হচ্ছে 1 থেকে 5, হ্যাঁ 5টা হুইল হচ্ছে ব্রিজের ভিতরে আসছে, 6 নম্বর হুইলটা ব্রিজের ভিতরে স্যার আসে নাই। তো এখন এই যে কোন স্যার হুইলটা বলেন। স্যার এখানে স্যার আমার 10টা একসাথে থাকতে পারতো না ব্রিজের উপরে, ডিসটেন্স যদি না দাও থাকে। আচ্ছা বলতেছি এখানে তাহলে কি হচ্ছে, এখানে কোন হুইলটা তাহলে ব্রিজের ভিতরে আসবে, কোন হুইলটা হচ্ছে ব্রিজের বাইরে যাবে, এটা বুঝতে হলে আমাদের একটা ডিসটেন্স লাগবে। একটা হুইল থেকে আরেকটা হুইলের ডিসটেন্স লাগবে, ডিসটেন্স ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমরা হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো। ঠিক আছে, জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো কারণ হচ্ছে আপনি কি এই বারবার এরকম বারবার হচ্ছে কি হুইল গুলা রিয়াকশন বার করবেন, এটা অ্যাকচুয়ালি রিপিটিটিভ কাজ, একই জিনিস বারবার করতে হচ্ছে, তাই না? তো এখন আমরা এটা করবো বারবার হচ্ছে এই এই এখানে বারবার করবো না, না করে আমরা একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো। আমরা একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো যাতে করে একটা ইকুয়েশন একটাই হবে, একটাই থাকবে, কিন্তু এই যে বারবার রিপিটিটিভ যে কাজটা এটা যেন না করতে হয়। বুঝা গেছে? এখন তাহলে আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে এই যে জিনিসটা আমি বললাম এটা রিপিটিটিভ কাজটা আমরা করবো না, না করে আমরা একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো। এই জেনারেল ইকুয়েশন ডেভেলপ করার জন্য আমরা চিন্তা করতে পারি যে হচ্ছে হুইল ওয়ান, যে দেখেন এই যে এই হুইল ওয়ানটা যখন সাপোর্ট এতে ছিল তখন ধরে নিচ্ছি যে 5 নম্বর হুইলটা ব্রিজের ভিতরে আসছে। ধরে নিচ্ছি এটা কোনটা ভিতরে আসবে কোনটা বাইরে আসবে এটা ডিস্টেন্স ছাড়া আপনি বলতে পারবেন না। আপাতত ডিস্টেন্সটা ভুলে যান, আমরা একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করবো, তো এই ডিস্টেন্স গুলাকে ফোকাস করি নাই আমি। তাহলে এখন আমি এরকম বলতে পারি আমার আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা হচ্ছে এই যে 1 নম্বর হুইলটা যখন সাপোর্ট এতে ছিল তখন এখানে এ পয়েন্টে রিয়াকশন করতে হবে। আমি ধরে নিচ্ছি এ পয়েন্টে রিয়াকশনটা হবে R1। ওকে, এই R1 বের করতে হলে কি করতে হবে, এই যে এখানে যে স্যার বিতে মুভমেন্ট নিতে হবে। বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেব। তাহলে এই যে হুইল যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে হুইল দেখতে পাচ্ছেন, এই হুইল হুইলগুলি হুইলগুলির উপরে হুইলগুলি থেকে কিন্তু লোড আসবে, হুইলগুলিতে গাড়িটার যে গাড়ির লোডগুলা হুইল দিয়ে পাস করে আপনার ব্রিজে আসবে, তাই না? তারপর গাড়ির লোডটা ব্রিজে কিভাবে আসবে, চাকা থেকে, তাই না? যে বাস হয়, বাসের যে লোড ওইটা ব্রিজে ব্রিজে কিভাবে আসবে, এটা একটা বাস। চাকা দিয়ে। হ্যাঁ চাকা দিয়ে, কিন্তু বাসের যে চাকা, এখানে মানুষজন বসে আছে, তাই না? মানুষজন বসে আছে, এদের এই বাস এদের লোডটা কিন্তু পাস হবে অ্যাকচুয়ালি চাকা দিয়ে ব্রিজের মধ্যে, ব্রিজ হয় ওইটাই। এখানে যে হুইলগুলি আছে এই হুইলের উপরে, হুইল থেকে ব্রিজের উপরে যে লোডগুলি আসতেছে ওগুলো এখানে বলছি P1 P2 P3 P5। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গাড়ির লোড ট্রান্সফার হচ্ছে হুইল দিয়ে ব্রিজে। আপনারা যে এখন বারবার আসতেছেন, তারপরে আর হচ্ছে 12 মিনিট পরে কাউকে অ্যালাউ করবো না। আমি অলরেডি 20 মিনিট ওয়েট করছি।
যেন হচ্ছে ঝামেলাটা না হয়। আচ্ছা, ওকে, এখন আমরা বের করতে চাই যে এই যে হুইল লোড, এক নম্বর হুইলটা যখন সাপোর্ট এ তে বসছে তখন এই ব্রিজের এ পয়েন্টের রিয়াকশন কত সেটা বের করতে চাই। খুব সিম্পল, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন, তাহলে মোমেন্ট দিবে হচ্ছে R1, তারপর P1 P2 P3 P4 P5, তাই তো? এটা হচ্ছে মোমেন্ট দিবে। আমি ধরে নিচ্ছি যে বি থেকে, মানে এই যে এই সাপোর্ট থেকে এক নম্বর যে হুইল তার ডিস্টেন্সটা x1, সাপোর্ট থেকে 2 নম্বর হুইলের ডিসটেন্স x2, সাপোর্ট থেকে 3 নম্বর হুইলের ডিসটেন্স x3, 4 নম্বর হুইলের ডিসটেন্স x4, 5 নম্বর হুইলের ডিসটেন্স x5। স্যার এখানে x1টাই আমার এল না? আচ্ছা, তাহলে এটার প্রত্যেকটা হুইলের ডিসটেন্সটা হচ্ছে বললাম, তাই তো? তারপরে কি আসলো, এটা হচ্ছে আর, আর কি, আর হচ্ছে এই সাপোর্টের রিয়াকশন। তাহলে এই বি থেকে এ কত দূরে আছে, এ হচ্ছে ব্রিজের যে লেন্থ, ব্রিজের যে লেন্থ, এই লেন্থ পরিমাণ দূরে আছে। তাহলে অ্যাকচুয়ালি এই কেসে, পার্টিকুলার এই কেসে এল এল আর হচ্ছে x1 হচ্ছে একই। আচ্ছা, তাহলে আমি বি পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, মোমেন্ট দিলে আমাদের মোমেন্ট দিচ্ছে কে, P1 P2 P5 এরা হচ্ছে দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর R1 টা দিবে ক্লকওয়াইজ, তাই না? তাহলে আমরা লিখতে পারি P1 ইন্টু x1 প্লাস P2 ইন্টু x2 প্লাস P3 হবে ইকুয়াল টু হচ্ছে আপনার আর এ ওয়ান ইন্টু এল। এখানে আর এ ওয়ান বলতে কি বোঝাচ্ছে, এক নম্বর এ পয়েন্টের রিয়াকশন, এ পয়েন্টের রিয়াকশন, ওয়ান ফর হচ্ছে কেস ওয়ান, মানে হুইল লোড ওয়ানের রিয়াকশন। হুইল লোড ওয়ানের জন্য, হুইল লোড ওয়ানের জন্য ওয়ান যখন হচ্ছে এ পয়েন্টে বসছে তখন এই ব্রিজের রিয়াকশনটা বের করছে, তখন তখন সাপোর্টের রিয়াকশনটা বের করছে, এটাই হচ্ছে আর এ ওয়ান, আর এ ওয়ান, বোঝা গেছে? এটাকে আমি বলছি হচ্ছে ইকুয়েশন ওয়ান। তো পরের কেসে কি হবে, এটা হলো কেস টু, পরের কেস, কেস টু, কেস টুতে কি হবে, হুইল টুটা, এই হুইল টুটা বসাবো হচ্ছে কোথায়, হুইল টুটা বসাবো সাপোর্ট কেতে, হুইল টুটা বসাবো সাপোর্ট কেতে। এখন এই হুইল টুটা যখন সাপোর্ট এ তে বসাবো তখন হুইল ওয়ানটা কি হবে, হুইল ওয়ানটা তখন কি হবে বলেন, বাইরে চলে যাবে। হুইল ওয়ানটা তখন সাপোর্টের বাইরে চলে যাবে। তাহলে এই যে পুরা যে এটাকে এটাকে বলা হচ্ছে লোডের অ্যারেঞ্জমেন্ট, হুইল লোড অ্যারেঞ্জমেন্ট বলে এটাকে। এই সবগুলাকে একসাথে, সবগুলাকে একসাথে হচ্ছে বলে আপনার হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট, হুইল লোড অ্যারেঞ্জমেন্ট বলে এটাকে, ঠিক আছে? তার মানে এই যে ডাব্লিউ টুটা যখন হচ্ছে সাপোর্ট এ তে বসাইছি, ডাব্লিউ টুটা যখন 2 নম্বর হুইলটা যখন সাপোর্ট এ তে বসাইছি তখন ডাব্লিউ ওয়ান যেটা বা হুইল ওয়ান যেটা, সেটা সাপোর্ট থেকে বের হয়ে গেছে, সাপোর্ট থেকে বের হয়ে গেছে। আর এদিক থেকে আপনার ধরে নিচ্ছি আমি যে 6 নম্বর যে হুইলটা এটা ব্রিজের ভিতরে আসছে, 6 নম্বর হুইলটা ব্রিজের ভিতরে আসছে। ওকে, তাহলে এখন বলেন তো এখানে কোন কোন হুইল আপনার রিয়াকশন দিবে, কোন কোন হুইলের জন্য রিয়াকশন দেবে, P2, P3, P4, P5। P6 দিবে না? দিবে স্যার। জি স্যার, দিবে স্যার। P2 থেকে P6 তারা হচ্ছে রিয়াকশন দিবে, আর P1, P1 দিবে না স্যার। P1 দিবে না স্যার, P1 দেবে না, কেন দিবে না? স্যার এটা কারণ এটা তো স্যার ব্রিজের বাইরে বাইরে চলে চলে গেছে। গেছে। Exactly. তাহলে হচ্ছে এই, তাহলে এটা শিফটিং কতটুকু করলাম, কতটুকু শিফট করলো, মানে পুরা হুইলের যে লোড অ্যারেঞ্জমেন্টটা এটা শিফট হয়েছে আপনার D1 পরিমাণ, রাইট? D1 পরিমাণ শিফট হয়েছে না? এই P1 থেকে P2 ডিসটেন্সটাকে আমি বললাম হচ্ছে D1, এই D1টা তাহলে গেলে শিফটিং হইলো, সরাইলাম আর কি। এই যে যখন সরাচ্ছি, এই সরানোর ক্ষেত্রে এজাম্পশনটা হচ্ছে পুরা হুইল লোড অ্যারেঞ্জমেন্টটাকে একসাথে সরাইতে হবে, বুঝছেন? শুধুমাত্র P3 কে সরাইলেন, বাকিগুলাকে তাদের জায়গা মতো রাখলেন,
এটার কোনো সুযোগ নেই, কারণ গাড়িগুলো যখন মুভ করবে স্যার মানে গাড়িগুলো স্যার মানে নিজেদের মধ্যে ডিসটেন্স সেম থাকবে। হ্যাঁ, কারণ এই যে এটা গাড়ির চাকা, এই চাকাটা একটু বেশি গেছে, এটা কম গেছে, এরকম হবে। হুম। তারপরে হচ্ছে একটা গাড়ির চাকা, পুরো গাড়ি, এখানে হচ্ছে এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে? তাহলে যখন শিফটিং হবে তখন এই যে এজাম্পশনটা হবে কি, যে পুরোটা একসাথে শিফট করবে। তাহলে এখানে যদি এই W2 যখন সাপোর্ট এতে আসছে, তাহলে কতটুকু শিফট করলো, এই D1 পরিমাণ হচ্ছে সরছে, D1 পরিমাণ সরছে, সরলে এই প্রত্যেকটাই হুইলই হচ্ছে D1 পরিমাণ সরবে। এটাকে আমরা বলবো কি শিফটিং। শিফটিং কত হলো, শিফটিংটা হলো D1 পরিমাণ। হ্যাঁ, শিফটিংটা হলো D1। এরপর এই কথাটা বুঝতে পারছেন, আমার এই কথাটা বুঝতে পারছেন, এখন যে কথাটা বললাম? না স্যার। বুঝতে পারেন নাই? আমাদের 2 নম্বর কেসটা কি, যে হুইল 2টাকে বসাবো হচ্ছে সাপোর্ট এতে, হুইল 2টাকে বসাবো সাপোর্ট এতে। এখন হুইল 2 যদি সাপোর্ট এতে বসান, হ্যাঁ, তাহলে কতটুকু সত্য হবে? আগে তো প্রথম কেসে কি ছিল, প্রথম কেসে হুইল ওয়ান ছিল হচ্ছে এ পয়েন্টে, হুইল 1 থেকে হুইল 2 এর ডিসটেন্সটাকে আমি বললাম হচ্ছে D1, ফর এক্সাম্পল D1 বললাম ডিসটেন্সটা, হুইল 1 থেকে হুইল 2 ডিসটেন্সটাকে বললাম D1। জি স্যার। 2 নম্বর কেসে কি করব, হুইল 2টাকে বসাবো কোথায়, সাপোর্ট এতে। এতে। তাহলে হুইল 1 কতটুকু সরবে ওইদিকে? ডিওন। হ্যাঁ, এটাই তো শিফটিং, ঠিক আছে? জি স্যার, বুঝছি। কারণ পুরা এই যে পুরা যে হুইল লোডের অ্যারেঞ্জমেন্টটা, এই যে পুরা যে হুইল অ্যারেঞ্জমেন্টটা, এটা হচ্ছে D1 পরিমাণ শিফট করাবো পরের কেসে, D1 পরিমাণ শিফট করাবো। তার মানে পুরা জিনিসটাই, এই পুরা যে লোডটাই, এটাই হচ্ছে D1 পরিমাণ সরে যাবে। সরে কোথায় আসবে, সরে হুইল 2টা বসে যাবে হচ্ছে সাপোর্ট এতে। তারপরে হচ্ছে যে P3 যেটা, এটা D1 পরিমাণ সরবে, P4 এটাও D1 পরিমাণ সরবে, P5 এটাও D1 পরিমাণ সরবে, P6 এটাও D1 পরিমাণ সরবে। সবগুলাই হচ্ছে D1 পরিমাণ সামনের দিকে আগায় যাবে, সামনের দিকে মুভ করবে, D1 পরিমাণ সামনের দিকে মুভ করবে। তো এই যে D1 পরিমাণ যে সামনের দিকে মুভ করলো, এটাকেই বলবো হচ্ছে কি শিফটিং। এটাকে বলবো কি শিফটিং। D1 পরিমাণ যখন শিফটিং হবে, তখন এই যে হুইল 1 যেটা, সেটা ব্রিজের বাইরে চলে যাবে। এই যে হুইল 1টা D1 শিফটিং এর জন্য হুইল 1টা ব্রিজের বাইরে চলে গেছিল। ওকে, এবং এদিক থেকে ব্রিজের ভিতরে আসলো আরেকটা হুইল, বললাম যে সেটা হচ্ছে P6 হুইল ব্রিজের ভিতরে আসলো। ওকে, এর পরের বার যখন হচ্ছে শিফট করবে, তখন হচ্ছে যে এই পরিমাণ শিফট করাইতে হবে, ঠিক আছে? এখান থেকে এইটুকু পরিমাণ শিফট করাইতে হবে। সেই পরিমাণ শিফট করাইলে তখন এই P2টা, এটা হচ্ছে ব্রিজের বাইরে চলে যাবে। এদিক থেকে হচ্ছে আবার কোনো একটা হুইল হয়তো ভিতরে আসবে, নাও আসতে পারে, আপনি জানেন না এখনই। এটা ডিসটেন্স বেস করে বের করতে হবে, এটা একটা ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এই কেস 2 যেটা, এটা আগে বুঝেন। কেস 2 এ আমি এটা বলতে পারি, কেস 2 এ বলতে পারি যে হচ্ছে D1 পরিমাণ শিফটিং এর কারণে হুইল 2টা আসলো সাপোর্ট এতে, তখন হুইল 1টা ব্রিজের বাইরে চলে গেল, এবং এদিক থেকে নতুন করে একটা হুইল আসলো P6। হ্যাঁ, এখন আমি যদি রিয়াকশন বের করতে চাই এই যে এই পয়েন্টের, তাহলে এই রিয়াকশনটার নাম দিব হচ্ছে R2। R2 নাম দিচ্ছি কেন, বুঝতে পারতেছেন? এখানে R1 যা আসবে, R2 হচ্ছে সেটা আসবে না, অন্য একটা আসবে রিয়াকশন, কারণ এখানে লোড চেঞ্জ হয়ে গেছে, ডিসটেন্স চেঞ্জ হয়ে গেছে। আমার কোশ্চেনটা ছিল, যখন আমি R2 বের করতে যাব, তখন এই R2 এর জন্য কোন কোন ফোর্স হচ্ছে আপনি নিতে পারবেন? আপনারা বললেন P2 থেকে P6, স্যার P2 থেকে P6। P1টা হচ্ছে আসবে না। এখন আমরা একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করার জন্য ধরে নিচ্ছি যে এই যে B থেকে P1 পর্যন্ত যে ডিসটেন্সটা, এটাকে আমি
x1 প্লাস d1 বলতে পারবো? জি স্যার, জি স্যার, D1 যদি সরাই তাহলে D1 বলতে পারবো। D1 বলতে পারবো। বলতে পারবো। আর p2 কে বলতে পারবো x2 প্লাস d1, p3 কে জি বলতে স্যার, পারবো x3 প্লাস d1, x4 প্লাস d1, x5 প্লাস d1। ঠিক আছে না? এখন জি স্যার। নতুন করে যেই হুইলটা ব্রিজের ভিতরে আসলো, নতুন করে যেই হুইলটা ব্রিজের ভিতরে আসলো, তার ডিসটেন্সটাকে আমরা বলবো হচ্ছে ই। মনে থাকবে? নতুন করে যেই যেই হুইলটা ব্রিজের ভিতরে আসলো, তার ডিসটেন্সটাকে বলবো হচ্ছে ই। আর যেই হুইলটা আপনার ব্রিজের বাইরে চলে গেল, তাকে আমরা বলবো হচ্ছে ডি বা শিফটিং হুইল। যে হুইলটা ব্রিজের ভিতরে আসলো, তার ডিসটেন্সটা সাপোর্ট থেকে তার ডিসটেন্সটাকে আমরা বলবো হচ্ছে ই। এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন আপনি এই পয়েন্টের রেসপেক্টে আবার মোমেন্ট নেন। বি পয়েন্টে মোমেন্ট নিলে মোমেন্ট দিবে কে কে? মোমেন্ট দিবে হচ্ছে আপনার এই যেটা, হ্যাঁ, মোমেন্ট দিবে কে কে? মোমেন্ট দিবে হচ্ছে p2, ডিসটেন্সটা হবে x2 প্লাস d1। এরপরে দিবে p3, ডিসটেন্সটা হবে x3 প্লাস d1, তাই না? স্যার, তারপর এটা কি p4, p4টা হবে x4 স্যার, প্লাস d1। বলেন। স্যার এই ক্ষেত্রে x2 প্লাস d1 সমান সমান L হবে না? হ্যাঁ, x2 প্লাস d1 সমান সমান l। এটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে p5টা কি হবে? x5 প্লাস d1। আর p6 কি হবে? p6 হবে p6 ইন্টু e। তাই তো? তাহলে এখানে আমি আরেকটা ইকুয়েশন পাবো। এটা হলো ইকুয়েশন 2। আর এই যে একটু আগে যে ইকুয়েশনটা পাইছিলাম ওইটা এখানে আবার লিখছি। প্রথম কেসের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এখানে আমি আরেকবার লিখছি। এটা হলো ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আপনার যদি এরকম হয় যে R2 গ্রেটার দেন R1, ঠিক আছে? যদি এরকম কন্ডিশন হয়, তাহলে বা আমি যদি বলি, যদি আপনি এরকম পান যে R2 মাইনাস হচ্ছে R1 ইকুয়াল টু পাইছেন হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা মিনিং কি? আর স্যার টু বেশি। R2 R1 এর সাথে বড়। রাইট। আর যদি এরকম দেখেন যে R2 থেকে R1 বিয়োগ করছেন, ভ্যালুটা আসছে মাইনাস, তাহলে কি বুঝবেন? আর স্যার ওয়ানের R1 ভ্যালু এর ভ্যালু বেশি। বেশি। ওকে, ভেরি গুড, এই জিনিসটা বুঝে গেছে। তাহলে এখন এই যে R2 এবং বা R1, এদের দুজনকে যদি আপনি কম্পারিজন করতে চান, কে বড় কে ছোট, তাহলে আমার অ্যাকচুয়ালি বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই যে 2 নম্বর কেস থেকে 1 নম্বর কেসটা বিয়োগ করবো। দ্যাট মিনস ইকুয়েশন 2 মাইনাস করব ইকুয়েশন 1 করে। যদি আপনি দেখেন যে ভ্যালুটা আসে হচ্ছে প্লাস, তাহলে বুঝবেন কি যে হচ্ছে R2টা R1 এর থেকে বড়। আর যদি ভ্যালুটা আসে মাইনাস, তাহলে বুঝবেন যে হচ্ছে R2 ছোট, R1 বড়। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত জি ক্লিয়ার? স্যার। জি স্যার। এখন যদি এরকম হয় যে R2 মাইনাস R1 করলেন, ভ্যালুটা আসছে পজিটিভ, তাহলে এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, আপনি কি ম্যাক্সিমাম সাপোর্টেশন পাই গেছেন যদি প্লাস আসে? না স্যার। পান নাই। কেন? আপনি জানেন না R3 যেটা, R3টা R2 এর থেকেও বড় হতে পারে। তাই তো? তার মানে যদি হচ্ছে R2 মাইনাস R1 করে পজিটিভ ভ্যালু পান, তাহলে অ্যানালিসিসটা স্টপ করা যাবে না। এর পরের যে কেস, এর পরের কেসটাও আপনার অ্যানালিসিস করতে হবে। আর যদি হচ্ছে মাইনাস পাই যান, তাহলে ওখানে অ্যানালিসিসটা স্টপ করে দিবেন। ঠিক আছে? তার মানে আপনি ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা পাই গেছেন। আচ্ছা, এটা আমি আরো বলবো। আপাতত যেটুকু বলছি এটুকু বুঝান। সো এখন তাহলে আমাদের অবজেক্টিভ কি? আমরা এখন কি করব? RA2 ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 বিয়োগ করব। বিয়োগ করলে কি কি হবে দেখেন। এখানে সিম্পল ক্যালকুলেশন। আমি এই ক্যালকুলেশনটা ডিটেইল দেখাই নাই, এটা আপনার মুখোমুখি করে বলতে পারবেন। এখানে কি আছে এটাকে লিখতে পারবো p2 ইন্টু x2 প্লাস হচ্ছে p2 ইন্টু d1 লেখা যাবে এটাকে? বলেন, কথা বলেন। এটাকে p2 ইন্টু স্যার বুঝি নেই, আরেকবার বলবেন। এটা এটা এটাকে p2 ইন্টু x2 প্লাস p2 ইন্টু d1 লেখা যাবে?
জি স্যার। জি স্যার। একইভাবে এটাকে p3 ইন্টু x3 প্লাস p3 ইন্টু d1 লেখা যাবে। জি স্যার, জি লেখা স্যার। যায়। এই প্রত্যেকটাই আপনি হচ্ছে ভেঙে ফেলাম, ঠিক আছে? তাহলে এখানে কি পাচ্ছেন, p2 ইন্টু x2 প্লাস p2 ইন্টু d1, p3 ইন্টু x3 প্লাস p3 ইন্টু d1, এভাবে, তাই তো? এখন এই জি স্যার। ইকুয়েশন 2 জি স্যার। থেকে ইকুয়েশন 1 বিয়োগ করেন, বিয়োগ করে দেখবেন যে p2 ইন্টু স্যার x2, এগুলো চলে যাবে। p2 ইন্টু জি স্যার। x3, x4, সবগুলো হচ্ছে কাটা। থাকবে শুধুমাত্র p2 ইন্টু d1, p3 ইন্টু d1, p4 ইন্টু d1, p5 ইন্টু d1, মানে এই টার্মটা থাকবে, এই টার্মটা, ওকে? আর এখানে থাকবে p6 ইন্টু e। তো যেহেতু আমি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 বিয়োগ করতেছি, তাহলে এটা প্রথমটা কি হিসেবে থাকবে, মাইনাস p1 ইন্টু x1, মাইনাস p1 ইন্টু x1 পাবেন। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এটা কিছুই জি না, স্যার। খালি 2 থেকে 1 বিয়োগ করছি, বিয়োগ করে বিয়োগ ফলটা এখানে লিখছি। তাহলে এটাকে একটু সিম্পলিফাই স্যার করে তার দিই। স্যার তার মানে এই ইকুয়েশনে ভ্যালু বসালে যদি মাইনাস আসে তাহলে আমার r2 ছোট আর প্লাস আসলে r2 বড়। হ্যাঁ, সেটাই তো বললাম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি এল কমন নেব, এখান থেকে এল কমন নেব, এল কমন নিলে হবে কি, আর এ টু মাইনাস আর এ ওয়ান। এখানে দেখেন, এখান থেকে আমি এই এক দুই তিন এই চারটা টার্ম, তাই না? এই চারটা টার্মের প্রত্যেকটা টার্মের সাথে ডি ওয়ান আছে, ডি ওয়ানটা কমন নিতে পারি। ডি ওয়ানটা জি কমন স্যার। নিলে হবে p2 প্লাস p3 প্লাস p4 প্লাস p5 ইন্টু হবে d1, ওকে? এই পাশে কি পাবো, p6 ইন্টু ই, আর এখানে আছে p1 ইন্টু x1, ওকে? এখন এখানে একটা খেয়াল করেন, এই যে d1 এর আন্ডারে, d1 এর আন্ডারে যে ভ্যালুগুলি আছে, d1 এর আন্ডারে যে ভ্যালুগুলি আছে বা যেই হুইলগুলি আছে, তাদের বিহেভিয়ার হবে একরকম। ই এর আন্ডারে যেই হুইলটা আছে তার বিহেভিয়ার হবে আরেক রকম। এক্স এর আন্ডারে যেটা, এটার বিহেভিয়ার হবে আরেক রকম। খেয়াল করে দেখেন তো, ই এর সাথে যেই ভ্যালুটা আছে, যে হুইলটা p6, এটা কোন হুইল বলতে পারবেন? এটা হচ্ছে ওই হুইলটা, স্যার যে যে 6 নম্বরটা। যে হুইলটা নতুন করে ব্রিজের ভিতরে আসছে, রাইট? জি স্যার। আচ্ছা, আর এই যে এক্স এর সাথে যে হুইলটা আছে, মাইনাস যে হুইলটা, এটা কোন হুইল? আগের হুইলটা যেটা ছিল এইটা বের হয়ে গেছে। এটা হচ্ছে ওই হুইলটা, যে হুইলটা ব্রিজ থেকে যে বের হয়ে গেছে। বের হয়ে গেছে। তার মানে এই দুটার কিন্তু মিনিং আছে। ই এর সাথে যে হুইল, সেটা হচ্ছে ব্রিজের 2 নম্বর কেসে নতুন করে ব্রিজের ভিতরে আসছে। এক্স এর সাথে যে হুইলটা, যেটা মাইনাস অবস্থায় আছে, এই মাইনাস হওয়ার মানে হচ্ছে এই 2 নম্বর কেসে এই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেছে। তাহলে D1 এর ভিতরে যে হুইলগুলো আছে, এগুলো কোন হুইল? এই হুইলটা হচ্ছে হুইল কেস যেগুলো ওয়ান, ব্রিজ আগে থেকে ছিল। কেস ওয়ান এবং হচ্ছে কেস টু। দুই কেসের মধ্যে যে হুইলগুলো কমন, দুই কেসে যে হুইলগুলো কমন, তারা হচ্ছে এই যে D1 এর সাথে আছে। দেখেন, এই যে এখানে দেখেন, এই যে প্রথম কেসে হুইল আছে কোনটা, P1 থেকে P5 পর্যন্ত, রাইট? এই পাঁচটা। পরে পরের ব্রিজের মধ্যে কারা আছে, P2 থেকে P6। তাহলে বলেন তো, কেস 1 এবং কেস 2 এর মধ্যে কমন হুইল কারা? দুই কেসেই আছে, P2 থেকে 2 থেকে P5। 5। P2 থেকে P5, ঠিক আছে? তাহলে এই যে আমি বলছি, আমরা কিন্তু জেনারেলাইজড ইকুয়েশন ডেভেলপ করতেছি, এই জন্যই এই রিলেশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলে আমরা বলতে পারি কি, যে হচ্ছে সামেশন অফ পি ইনটু হচ্ছে D1। সামেশন অফ পি মানে হচ্ছে যে হুইল গুলা দুই কেসে হচ্ছে কমন ছিল, তাদের তাদের ফোর্সের যে সাম, এটা হচ্ছে সামেশন অফ পি, বলা যাবে? এখানে কি P2 জি প্লাস স্যার। P3 জি প্লাস স্যার, বলা P4 যায়। প্লাস P5 ইন্টু আছে কি D1। তো এই সবগুলোকে আমি সামেশন অফ পি বলতে পারি। জি স্যার। ডি এর সাথে যদি সামেশন অফ পি থাকে, তার মানে বোঝাচ্ছে
যে হচ্ছে ওই সব হুইল গুলা বোঝাচ্ছে যে হুইল গুলা দুই কেসে হচ্ছে কমন, ঠিক আছে? তাদের তাদের যে ফোর্স বা হুইলের যে ফোর্স ওই সবগুলো হচ্ছে যোগ করতে হবে। এই যে এটা শর্টকাটে আমরা হচ্ছে ইকুয়েশন, যেহেতু জেনারেলাইজ ইকুয়েশন ডেভেলপ করতেছি, এখানে তো এত হুইল আপনি তো লিখতে পারবেন না। তার মানে জেনারেল ইকুয়েশন হচ্ছে কি, সামনে এখানে পি ইন্টু ডি ওয়ান, এটার মানে হচ্ছে দুই কেসে যে হুইল গুলা হচ্ছে কমন তাদের ফোর্সের সাম। ওকে, তাহলে এখন পি সিক্স কি বলেন, যেটা মাত্র ঢুকলো। আর ই কি? ই হচ্ছে ডিস্টেন্স, মানে যেটুকু ডিস্টেন্স নিয়ে স্যার যেটা ঢুকছে। না, আমি বলি এখানে হচ্ছে, এখানে তাহলে হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে পি সিক্স হচ্ছে ওই সব হুইল, একটা বা একাধিকও হতে পারে, তবে ব্রিজে একের অধিকও হুইল ঢুকে দিতে পারে, ঠিক আছে? তাহলে পি সিক্স বোঝাচ্ছে ওই সব হুইল বা একটা হুইল যদি একটা হুইল হয় যারা হচ্ছে ব্রিজের ভিতর নতুন করে আসলো, তারা হচ্ছে পি সিক্স। ওকে, আর ই কি, ই হচ্ছে সাপোর্ট থেকে ওই হুইলটা কত দূরে আছে তার ডিস্টেন্সটা। মনে আছে এই যে এই হুইলটা পি সিক্স ই কি ছিল, ই ছিল সাপোর্ট থেকে কত দূরে আছে, এই সাপোর্ট থেকে কত দূরে আছে এটা হলো ই। বুঝতে পারছি? আমরা এখানে আসি, জি স্যার। এখানে কি এক্স ওয়ান সমান এল লেখা যাবে? লেখা যাবে প্রথম কেসের জন্য, হ্যাঁ, এল আর এল কাটা, তাহলে পি পি কি আছে, পি পি ওয়ান কি বলেন? যে হুইলটা বের হয়ে চলে চলে গেছে। রাইট। তার মানে এই যে তিনটা কন্ডিশন নিয়ে আমরা একটা জেনারেলাইজড ইকুয়েশন ডেভেলপ করতে পারি, যেখানে আমরা বলবো এটা হচ্ছে ডেল্টা আর ওয়ান এন্ড টু। ডেল্টা আর মানে কি হচ্ছে 2 নম্বর এবং 1 নম্বরের মধ্যে যে রিঅ্যাকশনের পার্থক্য, তাই তো? পার্থক্যটা জি বোঝাচ্ছে স্যার। না? বলছে এই, তাহলে এটাকে বলবো ডেল্টা আর। মানে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ডেল্টা আর এর ইকুয়েশন। ডেল্টা আর মিনিং যে দুইটা কেসের রিঅ্যাকশনের পার্থক্য, দুইটা কেসের রিঅ্যাকশনের পার্থক্য। পার্থক্যটা কিভাবে করতেছি, কেস টু থেকে বিয়োগ করব কেস ওয়ান, কেস টু বিয়োগ কেস ওয়ান করলে যে একটা রিঅ্যাকশনের পার্থক্য আসবে ওটাকে আমরা বলতেছি ডেল্টা আর। এই ডেল্টা আর সমান সমান আমরা লিখতে পারি যে হচ্ছে যতগুলা দুই কেসের মধ্যে যে হুইলগুলো হচ্ছে কমন তাদের সাবমেশন কিন্তু হচ্ছে শিফটিং, কতটুকু শিফট করবো, ঠিক আছে? আর বলতে পারি যে হুইলটা ব্রিজের ভিতরে আসতেছে এবং ওই যে হুইলটা ব্রিজের ভিতরে আসতেছে সেটা সাপোর্ট থেকে কত ডিস্টেন্স নিয়ে ভিতরে আসতেছে, সেটা হচ্ছে ই। আর পি ওয়ানটা কি, পি ওয়ানটা হচ্ছে যে হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা জেনারেলাইজড ইকুয়েশন ডেভেলপ করি। তাহলে এখন দেখেন, এবার দেখেন বুঝতে পারেন কিনা। এটা হচ্ছে কেস ওয়ান এর কন্ডিশন, এটা হচ্ছে কেস টু এর কন্ডিশন। ওকে, কেস ওয়ানে কি করছিলাম, হুইল ওয়ানটা ব্রিজের ভিতরে, এই হুইল ওয়ানটা সাপোর্ট এতে বসাইছি এবং আমি বললাম যে হুইল ওয়ান থেকে হুইল টু এর ডিস্টেন্সটা হচ্ছে ডি ওয়ান। পরের কেসে কি করছি, হুইল টুটাকে সাপোর্ট এতে বসাইছি, তাহলে কতটুকু শিফটিং হবে, পুরো জিনিসটা শিফটিং হবে ডি ওয়ান পরিমাণ শিফটিং হবে। ডি ওয়ান পরিমাণ শিফটিং হলে ই যে ভ্যালুটা, 1 নম্বর যে হুইলটা এটা ব্রিজের বাইরে চলে গেছে, 1 নম্বর হুইলটা ব্রিজের বাইরে চলে গেছে, আর নতুন করে কি ঢুকছে, আরেকটা হুইল ঢুকছে, ঠিক আছে? যে হুইলটা ব্রিজের বাইরে চলে যাচ্ছে তাকে আমরা নোটেশন দিলাম পি ওয়ান, যে হুইলটা ব্রিজের ভিতরে আসতেছে তাকে আমরা বললাম হচ্ছে পি প্রাইম। ওইখানে আমরা পি সিক্স বলছি, তো পি সিক্স তো আসলে বলা যাবে না, হ্যাঁ, এখানে নাম দিলাম কি পি প্রাইম, পি প্রাইম। এবং যে হুইলটা নতুন করে ব্রিজের ভিতরে আসলো সে হচ্ছে সাপোর্ট থেকে কত দূরে আছে সেটাকে আমরা বললাম ই, থেকে বললাম ই। এল কি, এল হচ্ছে ব্রিজ থেকে ব্রিজের টোটাল লেন্থটা। এখন আছে সামনাসামনি পি, সামনাসামনি পি তাহলে কি বলেন তো, এই সামনাসামনি যে P2 থেকে P5। সামনাসামনি পি হচ্ছে দুই কেসের মধ্যে যে হুইলগুলা কমন কমন আছে। তাদেরকে বলবো সামনাসামনি পি। ওকে, তাহলে এখন ইকুয়েশনটা এরকম লিখতে পারবো, ডেল্টা আর ওয়ান এন্ড টু অ্যাকচুয়ালি, হ্যাঁ ওয়ান এন্ড টু, এটা সমান সমান হচ্ছে এই দিকটা, দেখা যাবে যেখানে সামনাসামনি পি হচ্ছে লোডস
that remain on the span before and after movement. D1 হচ্ছে যে কতটুকু শিফটিং হলো লোডটা, P1 হচ্ছে যেই লোডটা ব্রিজ থেকে বাইরে চলে গেল, P প্রাইম হচ্ছে যেই হুইলটা ব্রিজের ভিতরে আসলো। একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, একসাথে দুইটা হুইল ব্রিজের ভিতরে চলে আসতে পারে শিফটিং এর কারণে। ঠিক আছে, এই জন্য এখানে সামনেশন অফ দেওয়া, এই সামনেশন চিহ্ন দেওয়া। তারপরে হচ্ছে ই হচ্ছে যে হুইলটা ব্রিজের ভিতরে আসতেছে সেটা সাপোর্ট থেকে কত ভিতরে আসতেছে। এখন যদি একটা হুইল আসে তাহলে এটা হবে E1, যদি এখানে দুইটা হুইল আসে তাহলে একটা হবে E1 আর একটা হবে E2। তখন এই জায়গায় এটা হবে P প্রাইম 1, P প্রাইম 2, ওইটা আবার সাম করতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন তাহলে আমরা বললাম, এখন দেখেন ফর এক্সাম্পল আপনি সাপোর্ট কেস 1, আমি আরেকবার রিভিউ করতেছি। কেস 1টা সাপোর্ট এতে বসাইছিলেন, তখন মনে করেন এ পয়েন্টে রিঅ্যাকশন পাইছেন R1। কেস 2টা সাপোর্ট এতে বসানোর পরে আপনি হয়তো রিঅ্যাকশন পাইলেন R2। যদি দেখেন যে R2 মাইনাস R1 করে ডেল্টা আর এর ভ্যালুটা আসছে পজিটিভ, তাহলে কি বুঝবেন? তাহলে বুঝবেন আর টু বড় আরাম থেকে। R1 ছোট, তাহলে অ্যানালিসিস স্টপ করতে পারবেন না। এবার পরের কেসটার জন্য আবার আপনাকে অ্যানালিসিস করতে হবে। এবার কি করবেন? এবার হুইল 3টা বসাবেন সাপোর্ট এতে, বসাইলে হুইল 2টা ব্রিজের বাইরে চলে যাবে, এই দিক থেকে আরো নতুন করে হুইল হচ্ছে ব্রিজের ভিতরে আসবে। আসার পরে মনে করেন আবার আপনি রিঅ্যাকশন পেলেন R3। হ্যাঁ, এখন মনে করেন ডেল্টা আর এর ভ্যালুটা R3 মাইনাস R1, তাই না? ডেল্টা আর এর ভ্যালু মনে করেন পাইলেন পজিটিভ, তাহলে কি বুঝবেন? R3 ভ্যালু বড় হলো। R3 ভ্যালুটা R2 এর থেকে বড়, তার মানে R3 গ্রেটার দেন R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। এরপর মনে করেন আবার আরেকটা করলেন, ঠিক আছে? পরে মনে করেন পাইলেন হচ্ছে ডেল্টা আর এর ভ্যালু আবার পজিটিভ, তাহলে কি বুঝবেন? আর ও 4 এর ভ্যালু সবগুলো থেকে বড়। সবগুলো থেকে বড়। এই যে এখনো আপনাদের কেউ না কেউ আসতেছে। আর হচ্ছে কারো একসেপ্ট করবো না। আচ্ছা, তাহলে কতক্ষণ পর্যন্ত এই অ্যানালিসিস করতে থাকবেন? যতক্ষণ পর্যন্ত পজিটিভ ভ্যালু হ্যাঁ, স্যার যে পর্যন্ত নেগেটিভ ভ্যালু না আসবে। আর এগুলো যখন হচ্ছে নেগেটিভ চলে আসবে তখনই স্টপ করে দেবেন। ঠিক আছে, তার মানে মনে করেন আপনি এর পরে অ্যানালিসিস করছেন আরেকবার, ওইখানে মনে করেন আলফা ডেল্টা এর ভ্যালু পাইছেন নেগেটিভ, তাহলে কি বুঝবেন? আর করা যাবে না। তার মানে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোন কেসে পাবেন? তাহলে R4 এ পেয়ে যাবে। হ্যাঁ, আর পরে পাবেন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা। বোঝা গেছে? এটা কি বোঝা জি গেছে? স্যার। এবার আমরা একটা ম্যাথ করব। ঠিক আছে, হ্যাঁ তাই বলছি যে if delta is found to be negative, the maximum support reaction will occur, হ্যাঁ, at that wheel position। আচ্ছা, তাহলে এবার একটা আমরা ম্যাথ করি। ঠিক আছে, সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, যেটা যে থিওরিটা বললাম এটা কি কারো কোনো বুঝতে অসুবিধা? কেউ কি এরকম আছে বুঝতে পারেন নাই? ঠিক আছে, তো যদি এরকম হয় যে ভালো মতো বুঝতে পারেন নাই, এই ম্যাথটা হচ্ছে দেখেন, ম্যাথটা দেখলে একবার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মনে হয় যে বুঝতে পারেন নাই, কোথাও কোনো একটা গন্ডগোল লাগছে, এই ম্যাথটা ভালো মতো করে দেখেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ওই আগের যে হুইল অ্যারেঞ্জমেন্টটা ওইটাই হচ্ছে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি, এই 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 গাড়িটার দুইটা এক্সেল, এই গাড়িটা চারটা এক্সেল, এই গাড়িটা চারটা এক্সেল। এখানে এই প্রথম যে গাড়িটা, এগুলো হুইলগুলোর নাম আমি 1 2 3 4 করে 10 নম্বর করে দিলাম, 10টা হুইল। প্রথম হুইলের চাকা থেকে লোড আসতেছে 10 ফিট, 2 নম্বর হুইল থেকে আসতেছে 10 ফিট, এখানে প্রত্যেকটা হুইল থেকে আসতেছে 30 ফিট, এখানে প্রত্যেকটা হুইল থেকে আসতেছে 15 ফিট করে। এখানে একটা হুইল থেকে আরেকটা হুইলের ডিস্টেন্স হলো 15 ফিট। এটা একটা গাড়ি, এই যে এই গাড়িটা থেকে এই গাড়িটার ডিস্টেন্স হচ্ছে 20 ফিট, 20 ফিট দূরে আছে। হ্যাঁ,
এরপরে এই যে এই গাড়িটা প্রত্যেকটা হুইলের ডিস্টেন্স স্বাভাবিক একই রকম থাকার কথা, 12 ফিট করে আছে। এরপরে যে গাড়িটা, এই গাড়িটা হচ্ছে এই গাড়িটা থেকে 15 ফিট দূরে আছে, এখান থেকে 15 ফিট দূরে আছে। তারপরে এখানে আরেকটা গাড়ি, এখানে প্রত্যেকটা হুইলের ডিস্টেন্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স 12 ফিট। এই হলো হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট এবং হুইল টু হুইল এবং হচ্ছে গাড়ি টু গাড়ির ডিস্টেন্স গুলো এখানে আমি বললাম আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের আমরা বলতেছিলাম যে যদি এরকম একটা হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে এ পয়েন্টে প্রবলেমটা হচ্ছে এটা যে এ পয়েন্টে ম্যাক্সিমাম রিয়াকশন আমরা কোন পজিশনে পাবো, কোন কন্ডিশনে এ পয়েন্টে ম্যাক্সিমাম রিয়াকশন পাবো এবং ওই রিয়াকশনের ভ্যালুটা কত। তার মানে দুটো জিনিস বের করতে হবে। এক হচ্ছে খুঁজে বাড়ি করতে হবে কোন হুইল মানে কোন হুইলের পজিশন এতে কোন হুইলটা বসাইলে আপনার ম্যাক্সিমাম রিয়াকশন আসবে, এটা প্রথমে খুঁজে বের করতে হবে। তারপরে ওই রিয়াকশনটা বাইর করতে হবে। বোঝা গেছে? দুটো জিনিস প্রথমে খুঁজে বের করতে হবে কোন হুইলটা সাপোর্ট এতে বসালে ম্যাক্সিমাম রিয়াকশন দিবে, পাওয়া যাবে। তারপরে হচ্ছে এটা খুঁজে বের করতে পারবো, তারপর ওই রিয়াকশনটা বাইর করতে হবে। রিয়াকশন বাইর করতে এমন কিছু না, হ্যাঁ, জাস্ট দ্রব্যমান অভ্যস্ত করবেন, মানে যে বি পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নেবেন, চলে আসবে। তাহলে ওই কোন কন্ডিশনের জন্য ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন পাবো, ওইটাই হচ্ছে মেন কাজ। আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করবো, তাই না? আমরা দুইভাবে করতে পারি। প্রথমবার দেখাচ্ছিলাম না যে প্রত্যেকবার এই পয়েন্টের রেসপেক্টে বারবার মোমেন্ট নিয়ে, ওটাও করতে পারেন, আবার ফর্মুলা দিয়েও করতে পারেন। কোনটা করবেন আপনারা? ফর্মুলা দিয়ে করবেন? ফর্মুলা দিয়ে স্যার। ওটা দিয়ে করলে কি অসুবিধা? স্যার ওটা দিয়ে করলে বারবার করা লাগবে, সময় বেশি লাগবে। তাই না? রিপিটেটিভ কাজ করতে হবে এবং হচ্ছে সময় বেশি লাগবে। তাহলে আমরা কি করবো? জেনারেলাইজড ইকুয়েশনটা ইউজ করবো। এই জন্য জেনারেলাইজড ইকুয়েশনটা ভালো মতো করে বুঝতে হবে। তাহলে এখন এই যে ডেল্টা আর বাই এই ইকুয়েশনটা ব্যবহার করতে হলে আপনার দুইটা কেস নিতে হবে, রাইট? ডেল্টা আর মানে কি? জি স্যার। দুইটা কেসের কম্পারিজন, তাই তো? তাহলে আমি প্রথমে নিলাম কেস 1, এরপরে নিব হচ্ছে কেস 2, তারপরে কেস 2 এর সাথে কেস 1 বিয়োগ করলে তখন আসবে ডেল্টা আর। তো ডেল্টা আর পাইতে হলে আপনার দুইটা কেস নিতে হবে, দুইটা কেসের মধ্যে কম্পারিজন করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সাপোর্ট এতে এই যে হুইল 1টা প্রথমে বসাবো। এখন দেখেন হুইল 1টা যখন সাপোর্ট এতে বসাবো, তাহলে এখন বলুন তো কতগুলা হুইল ব্রিজের ভিতরে আসবে? স্যার প্রথম 5টা আসে। এই হুইলটা 1 নম্বর হুইলটা যখন সাপোর্ট এতে বসালে কতগুলি হুইল হচ্ছে ব্রিজের ভিতরে আসবে? তাহলে এটা আপনারা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে এখানে কোঅর্ডিনেট গুলা লিখে নিতে পারেন। যেমন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য কোঅর্ডিনেট গুলো লিখে রাখছি। পরীক্ষার হলে কোঅর্ডিনেট লিখতে হবে, এটা নট নেসেসারি। ঠিক আছে? আপনি যদি এমনি বুঝতে পারেন ক্যালকুলেশন করে যে কতগুলা হুইল আমার ব্রিজের ভিতরে আসবে, ফাইন। কিন্তু যারা হচ্ছে বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে, তারা কোঅর্ডিনেট গুলো লিখে ফেলতে পারেন। তাহলে আমি কি করতেছি দেখেন, যে এই হুইলটা ধরলাম 0, এখান থেকে এটা আছে 15 ফিট দূরে, এখান থেকে এটা কত ফিট দূরে আছে? 15 প্লাস 20, 35 ফিট দূরে। তারপরে 3 নম্বর হুইলটা এখান থেকে কত দূরে আছে? 35। 47। সরি, 4 নম্বর হুইলটা এখান থেকে 47 ফিট দূরে আছে। স্যার 5 আর 59 হয়। 5 নম্বর হুইলটা 59 ফিট দূরে আছে। 6 নম্বর হুইলটা 71 ফিট দূরে আছে। এখন যখন আমি হুইল 1টা সাপোর্ট এতে বসাবো, তাহলে হচ্ছে আমার এই ব্রিজটা হচ্ছে 60 ফিট, তাই না? ব্রিজটা 60 ফিট। তাহলে কতগুলা হুইল হচ্ছে ব্রিজের ভিতরে আসবে? 5টা হুইল স্যার। 1 থেকে 5, এই যে 1 থেকে 5, 1 থেকে 5, এই 5টা হুইল ব্রিজের ভিতরে আসবে, রাইট? 5টা হুইল ব্রিজের ভিতরে আসবে। 6 নম্বরটা কি আসবে? না স্যার, কেন আসবে না? কারণ ওটা 71 ফিট হয়ে যায়। 71 ফিট হয়ে যায়, কারণ এখানে বললাম ব্রিজটাই হচ্ছে 60 ফিট, এখান থেকে এই হুইলটা 71 ফিট দূরে আছে, সো এটা ব্রিজের বাইরে থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তাহলে হুইল 1টা সাপোর্ট এতে বসালে আমি দেখতে পাচ্ছি যে 5টা হুইল ব্রিজের ভিতরে আসছে, 6 থেকে বাকিগুলো
ব্রিজের বাইরে আছে। এটা হলো কেস 1 এ। কেস 2 এ কি করব? ফার্স্টে ওয়ানটা কেস 2 এ সরাই নিব। কেস 2 এ হচ্ছে দুই নম্বর যে হুইলটা, এই 2 নম্বর হুইলটাকে আপনার এতে বসাবো সাপোর্ট এতে বসাবো। বসাইলে শিফটিং কতটুকু হবে? 15। শিফটিং হবে 15 ফিট। দ্যাট মিন্স এই সবগুলা পুরা হুইল অ্যারেঞ্জমেন্টটাকে 15 ফিট শিফট করাবো। স্যার D1 এর ভ্যালু 15 তাহলে। এই সবগুলাই হচ্ছে 15 ফিট শিফট করবে। সবগুলা হুইলই একবারে সমানভাবে 15 ফিট শিফট করবে। শিফট করলে 2 নম্বর হুইলটা বসবে সাপোর্ট এতে, আর 1 নম্বর হুইলটা ব্রিজের বাইরে বাইরে চলে যাবে। তাহলে এখন দেখতে হবে এই 15 ফিট শিফটিং করলে কয়টা হুইল ব্রিজের ভিতরে আছে, তাই না? সিম্পল ক্যালকুলেশন। 2 নম্বর কেসে কি করবো দেখেন, এই যে 2 নম্বর কেসে এই কেস 2 এ বা কেস 2 এ 2 নম্বর হুইলটাকে সাপোর্ট এতে নিয়ে আসি। 2 নম্বর হুইলটাকে সাপোর্ট এতে নিয়ে আসি। 2 নম্বর হুইল সাপোর্ট এতে বসাইছি। তখন শিফটিং হয়েছে কত? 15 ফিট। 1 নম্বর হুইলটা 15 ফিট এদিকে সরে গেছে, আর অন্যান্য সবগুলো 15 ফিট শিফটিং হয়েছে। হলে এখন তাহলে কয়টা হুইল ব্রিজের ভিতরে আসবে? এটা ক্যালকুলেশন করা দরকার না? কিভাবে করবেন? জি স্যার। আপনি স্যার এই P2 0 ধরেন এখানে ধরবো, তারপরে করতে পারেন যে আপনি এই যে আবার কোঅর্ডিনেট করে চিন্তা করতে পারেন যে এখানে এই ডিসটেন্স ধরে নিলাম 0। 0 হলে এখান থেকে এই হুইলটা কত দূরে আছে? 20 ফিট। এখান থেকে এই এই হুইলটা আছে হচ্ছে 20 যোগ 12 32 ফিট দূরে। এখান থেকে এই হুইলটা আছে 20 যোগ 12 যোগ 12 40 ফিট দূরে। এখান থেকে 6 নম্বর হুইলটা কত দূরে আছে? 56 ফিট। এখান থেকে 7 নম্বর হুইলটা আছে 71 ফিট দূরে। ঠিক আছে? তারপর ব্রিজটা কত? 60 ফিট। 60 ফিট। তাহলে কি 7 নম্বর হুইলটা কি ব্রিজের ভিতরে আসবে? না, আসবে না। 6 নম্বর হুইলটা আসবে? আসবে। 6 নম্বর হুইলটা আসবে। 6 নম্বর হুইলটা যদি ব্রিজের ভিতরে আসে, তাহলে মূলত এই 15 ফিট শিফটিং এর জন্য আগের কেসের তুলনায় একটা হুইল ব্রিজের ভিতরে আসছে, রাইট? 6 নম্বর জি হুইলটা স্যার। ব্রিজের ভিতরে আসছে। ওকে, তাহলে এখন এই 6 নম্বর হুইলটা কতটুকু ভিতরে আসছে সাপোর্ট থেকে? স্যার 60 থেকে ওই 56 বিয়োগ দিব। করে ছিল 60, বিয়োগ দিলে 4। করে ছিল 60, তার থেকে 56 বিয়োগ করে দেবো। তাহলে কতটুকু ভিতরে ঢুকছে? 4। 60 বিয়োগ 56, এই 4 ফিট ভিতরে আসছে। সাপোর্ট থেকে 6 নম্বর হুইলটা 4 ফিট ভিতরে আসছে। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন 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 বলি, তাহলে এখন বলেন তো সামনাসামনি পি কি হবে? স্যার সামনাসামনি পি, 2 3 4 5 এর যোগফল। সামনাসামনি পি কারা? দুই কেসের মধ্যে, কমন কেস 1 কেস 2। কেস 1 এবং কেস 2 এর মধ্যে যে হুইলগুলা কমন, দুই কেসে কমন। দুই কেসে কমন দেখেন, কেস 1 এ আপনার ব্রিজের উপরে ছিল 1 থেকে 5, কেস 2 এ ব্রিজের উপরে আছে 2 থেকে 6। তাহলে কেস 1 এবং কেস 2 এর কমন কমন কোনগুলা? 2 3 2 4, থেকে 5। 2 3 4 5। তার মানে এই যে এই কমন যে হুইলগুলা, তারা হচ্ছে সামনাসামনি পি এর আন্ডারে পড়বে। সামনাসামনি পি এর আন্ডারে পড়ছে কয়টা? 4টা হুইল। তার মানে এই যে কমন যে হুইলগুলা, তাদের ফোর্সের সাম করতে হবে। সামনাসামনি পি মানে কি? কমন যে দুই কেসে কমন যে হুইলগুলা, তাদের ফোর্সের সাম। তাহলে ফোর্স কি কি আছে দেখেন, এখানে আছে 10 প্লাস হচ্ছে 3 ইন্টু 30, 100। ঠিক আছে? তাহলে D1 কি? 15 D1 কি? শিফটিং। D1 শিফটিং এর ডিসটেন্স হচ্ছে শিফটিং। কতদূর শিফট করলো? কতদূর শিফট করছে? 15 15 ফিট। 15 ফিট। P1 কি? কিন্তু যে লোডটা আমার বের হয়ে গেছে P1 P2 হচ্ছে, কে বসানোর পর। হ্যাঁ, P1 হচ্ছে যে হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেছে। কোনটা বেরিয়েছে এখানে? 1 নম্বর হুইলটা। ওকে, আচ্ছা তাহলে এখন পি প্রাইম কি? P প্রাইম হচ্ছে যে হোলটা ঢুকছে নতুন P2 তে বসানো, P2 এতে। নতুন করে ব্রিজের ভিতরে আসছে, তাই তো? এখানে ছিল না, এখন নতুন করে আসছে 2 নম্বর কেসে। তাহলে এখানে পি প্রাইম হচ্ছে, পি প্রাইম কোন হুইলটা? P6। P6 টা। P6 হুইলটা হচ্ছে পি প্রাইম। এটা কত হবে? 30। এখন যদি, এখন কি কি তাহলে
হচ্ছে সাপোর্ট থেকে এই নতুন হুইলে ঢোকার যে ডিস্টেন্স। হ্যাঁ, কতটুকু ব্রিজের ভিতরে আসলো সেটা এটা কত আসছে 4 ফিট। ওকে, এখন যদি আপনার হচ্ছে দুইটা হুইল ভিতরে আসতো, ব্রিজের ভিতরে আসতো, তখন তখন পি প্রাইম কয়টা হইতো? স্যার পি দুইটা ওয়ান হইতো, প্লাস দুইটা পি যোগফল। টু। তখন তখন পি প্রাইম হইতো দুইটা, আর জি স্যার। আর ই কয়টা হইতো? ইও আসতে স্যার দুইটা। ই হয়ে আসতো স্যার দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স থাকতো আর এইটুকু থাকতো। দুইটারই একটা হইতো E1, হ্যাঁ, তখন একটা হইতো E1 আর একটা হইতো E2, বুঝা গেছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এরকম একটা এক্সাম্পল পাবো পরবর্তীতে, কিন্তু আপাতত আহ, এইটাই দেখেন যে একটা হুইল ভিতরে আসতো, একটা হুইল ভিতরে আসে। এখন এই ইকুয়েশনে বসান, সবগুলা ডাটাই তো আপনার জানা, ইকুয়েশনও জানা, কোশ্চেনে আমরা পরীক্ষায় ইকুয়েশন দিয়ে দিই, হচ্ছে এই ইকুয়েশনও জানা। তবে আপনার ইকুয়েশনটা মনে রাখবেন, ইকুয়েশনটা মনে রাখলে ক্যালকুলেশন গুলো দ্রুত দ্রুত করতে পারবে, ঠিক আছে, এবং ভুল কম হবে। ইকুয়েশনটা যদি মনে রাখেন এবং হচ্ছে ইকুয়েশনের কোনটা কোন মিনিং, এটা খুব ভালো মতো করে মনে রাখবেন। আর যদি ইকুয়েশন ভুলে যান, বুঝতে না পারেন, তাহলে একটু প্রুফ করে নেবেন। তাহলে এখন দেখেন এই জায়গায় বসাই, সবগুলো ভ্যালু বসাইলাম, বসানোর পরে ডেল্টা আর এর ভ্যালু পাইছি 17, এটা মানে কি? আর টু আমার আর ওয়ান থেকে এটা বড়। এটা হচ্ছে +17, রাইট? প্লাস আসছে, +17 মানে কি? আর টু আর ওয়ান থেকে বড়। R2, যেহেতু ডেল্টা আর পজিটিভ আসছে, দ্যাট মিনস R2 টা R1 এর থেকে বড়। R2 যদি R1 এর থেকে বড় হয়, তাহলে R3 কি হবে? এটা বের করা লাগবে। আপনি জানেন না, তাই না? R3 টা জি স্যার। R2 এর থেকেও বড় আসতে পারে। সো এই জন্য আপনার অ্যানালিসিসটা এখানে স্টপ করতে পারবেন না। এবার তাহলে আপনার আরেকটা কেস করা লাগবে। এবার কম্পারিজন করতে হবে R2 এর সাথে R3, রাইট? পরের কেস চলে যাচ্ছে, R2 হয়ে গেল। এবার হচ্ছে R3 চিহ্ন করতে হবে, ঠিক আছে? R3 মানে R3 চিহ্ন করতে হবে, তার মানে হুইল 3 যেটা, এখানে তো হুইল 2টা, কেস 2 এ হুইল 2টা সাপোর্ট এ তে বসাইছিলাম। এবার কেস 3 তে, পরের কেসে হুইল 3 যেটা, হুইল 3, এই হুইল 3 বসাবো সাপোর্ট এ তে, হুইল 3 বসাবো সাপোর্ট এ তে। তাহলে হুইল 3 যদি সাপোর্ট এ তে বসাই, তাহলে শিফটিং কতটুকু হবে? 20 ফিট। শিফটিংটা হবে এখানে D1 টা হবে 20 ফিট। তার মানে পুরা লোড লোড অ্যারেঞ্জমেন্টটাকেই আপনি এদিকে 20 ফিট শিফট করাবেন, পুরোটাকেই শিফট করলে কি হবে? 30, এই 3 নম্বর হুইলটা বসবে সাপোর্ট এ তে, তখন 2 নম্বর হুইলটা কি হবে? ব্রিজ থেকে বেরিয়ে যাবে। ব্রিজ থেকে বের হয়ে যাবে। আর এদিক থেকে দেখতে হবে যে কোন হুইলটা বা কোন হুইলগুলোর ব্রিজের ভিতরে আসতেছে, এই তো কাহিনী। প্ল্যান করেন, এই যে W3 যেটা, হুইল 3 সাপোর্ট এতে বসাইলাম, বসাইলে হুইল 2টা ব্রিজ থেকে বের হয়ে গেল। আর এদিক থেকে এখন দেখতে হবে যে কোন হুইল ব্রিজের ভিতরে আসবে, নাকি আদৌ আসবে না, নাকি একের অধিক আসবে। আপনি এটা বের করতে পারবেন এই হুইল টু হুইলের ডিস্টেন্স থেকে। তো আগের মতোই এই হুইল 3টা যদি আমি এখানে বসাই, বসানোর পরে ডিস্টেন্স বাই করেন, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে 0। তাহলে এখান থেকে হুইল 4 কত দূরে আছে? 12 ফিট দূরে। এখান থেকে হুইল 5 কত দূরে আছে? 12 যোগ 12, 24 ফিট। এখান থেকে হুইল 6 কত দূরে আছে? 12 যোগ 12 যোগ 12, 36 ফিট। এখান থেকে হুইল 7 আছে 51 ফিট। এখান থেকে হুইল 8 আছে 63 ফিট, তারপর বাকি। ওকে, তাহলে এখন বলেন কোন হুইলগুলো, কয়টা হুইল ব্রিজের ভিতরে আসবে? আসলো একটা হুইল। 8 নম্বর কি আসছে? আসবে? না। আসবে না, কেন? কারণ ব্রিজটাই হচ্ছে 60 ফিট। এখান থেকে এই যে হুইল 3টা এ পয়েন্টে বসানোর পরে 8 নম্বর হুইলটা অ্যাকচুয়ালি এখান থেকে 63 ফিট দূরে আছে। তো 8 নম্বর হুইলটা ব্রিজের ভিতরে আসবে না, ঠিক আছে? এখন তো বাকিগুলো সহজ। তাহলে এটা কি? 2 নম্বর হুইলটা হচ্ছে P1, রাইট? আর জি স্যার। পি প্ল্যান তাহলে কি হবে? 7 নম্বর হুইলটা। এই ডিসটেন্সটা কি হবে? ডিসটেন্সটা হবে ই এর ভ্যালু কত বলেন? 9। 60 বিয়োগ 51। 9 ফিট। সামনে শুনে পি কারা হবে? এই P3 থেকে P6। দুই কেসে যে হুইলগুলো কমন, তাই না?
3 থেকে 6, 3 থেকে 6 কেস 2 এ ছিল, 3 থেকে 6 কেস 3 তেও আছে। তার মানে এই দুই কেসে কমন হচ্ছে হুইল 3 থেকে হুইল 6, হুইল 3 থেকে হুইল 6। ওকে, তাহলে এটা হবে সামনাসামনি পি। সামনাসামনি পি এর ভ্যালু তাহলে কি হবে বলেন, কুইকলি বলেন। সামনাসামনি পি এর ভ্যালু কি হবে? 30 ইন্টু 4 30 ইন্টু 4। D1 20 D1 20, P1 এখন হবে হচ্ছে 15 P1 P1 পিওন 10 P প্রাইম, P প্রাইম যে এটা এটা 15 15, E ই 9 E 9। এই সবগুলো ভ্যালু জানা, ইকুয়েশনে বসান, বসানোর পরে ভ্যালুটা আসছে প্লাস, কি বুঝবেন? তাহলে আমার P3 আমার P2 আর P1 থেকে বড়। P3 টা অ্যাকচুয়ালি R2 এর থেকে, আর R3 টা R2 এর থেকে বড়। অ্যানালাইসিস স্টপ করতে পারবেন? না পারবেন না। এবার তাহলে 4 নম্বর কেসের জন্য দেখি। তাহলে এটা হলো ওই যে স্যার 4 নাম্বার কেসে স্যার মাইনাস আছে। কিভাবে বুঝলেন? স্যার করছি। আচ্ছা, গুড। এবার হুইল 4 করি, ঠিক আছে? এবার হচ্ছে হুইল 3 এবং হুইল 4 এর মধ্যে কম্পারিজন করি, ঠিক আছে? এটা তো হুইল 3 টা তো একটু আগে করলেনই। এবার হচ্ছে এই 4 নম্বর যে হুইলটা, এটা হচ্ছে সাপোর্ট এটা বসাবো। 4 নম্বর হুইলটা সাপোর্ট এটা বসাবো। তো শিফটিং কতটুকু হবে? 12 ফিট 12 ফিট। তার মানে এই পুরা লোড অ্যারেঞ্জমেন্টটাকে 12 ফিট শিফটিং করাবো। করালে 4 নম্বর হুইলটা সাপোর্ট এতে বসবে এবং 3 নম্বর হুইলটা কতদূর সরে যাবে? 12 ফিট 12 ফিট সরে যাবে। আচ্ছা, এখন এই 12 ফিট সরালে এদিক থেকে কয়টা হুইল ভিতরে আসবে? এটা বোঝার জন্য আপনারা এই কোঅর্ডিনেট করে করতে পারেন অথবা মুখোমুখি করে ফেলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই প্রত্যেকটা থেকে 12 বিয়োগ করে দেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই হুইলটা হচ্ছে 0 ধরলাম, এখান থেকে এই হুইলটা 12 ফিট দূরে, এখান থেকে এটা 24, 7 নম্বর হুইলটা 39, 8 নম্বর হুইলটা হচ্ছে 51, 9 নম্বর হুইলটা আছে 63। বুঝতেছেন যে 4 থেকে 8 এই 5টা হুইল ব্রিজের ভিতরে থাকবে কেস 4 এর ক্ষেত্রে। 9 নম্বর হুইলটা ব্রিজের ভিতরে আসতে পারবে না, এটা ব্রিজের বাইরেই থাকবে। ওকে, আবার বসান, এগুলা তো আবার বসায় দেখেন। তাহলে এখানে আপনার সামনে পি কি হবে? দুই কেসের মধ্যে যে হুইলগুলি কমন, কোনটা কোনটা কমন? P2 থেকে P4 থেকে P7 হ্যাঁ, P4 থেকে P7, দুই কেসের কমন হুইল এরা, ঠিক আছে? তাহলে এটা হলো সামনে পি এর আন্ডারে পড়বে। ওকে, তাহলে এই ভিউটা কত হবে বলেন? 105 3 ইন্টু 30 প্লাস হচ্ছে 15, তাই না? 30 যোগ 30 জি যোগ স্যার 30 প্লাস হচ্ছে 15, বা 3 ইন্টু 30 প্লাস 15, এটা হলো সামনে পি। কোন হুইলটা ব্রিজের ভিতরে আসলো? 8 নম্বর হুইলটা, এটা হবে পি প্রাইম। পি প্রাইম ভ্যালু কত? 15। কোন হুইলটা ব্রিজের বাইরে গেছে? 3 নম্বর হুইলটা, P3 3 নম্বর হুইলটা W3। তাহলে ভ্যালুটা কত? ভ্যালুটা হলো P1 এর ভ্যালুটা হবে এখানে 30। ওকে, আর শিফটিং কত হইলো? 12। 12 ই কত হবে? 9 9। এই সবগুলা ভ্যালু এখানে বসান, ইকুয়েশনে বসান, বসানোর পরে কত আসছে? সাইনটা কি আসছে? নেগেটিভ নেগেটিভ। তার মানে কি? তার আমার মানে P3 R4 টা R3 থেকে ছোট, R4 R3 থেকে ছোট, R4 টা R3 থেকে ছোট। ওকে, তাহলে এখান থেকে কি বুঝতেছেন? কোন হুইলটাতে ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে? R3 তে ভেরি গুড। R4 এ না কিন্তু, R4 এ কিন্তু ম্যাক্সিমাম পাবেন না, কোথায় পাচ্ছেন? R3 তে। তার মানে হচ্ছে W3, 3 নম্বর হুইলটা, 3 নম্বর হুইল যখন সাপোর্ট এতে ছিল তখনই আপনি ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাবেন, তখন আপনি ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাবেন। ওকে, তাহলে এটাই বলছি যে আর এ ইজ ম্যাক্সিমাম হোয়েন W3 ইজ এট এ। এখানে এই ভিউটা কত কত বলেন? এই রিঅ্যাকশন বাই করতে হবে, রিঅ্যাকশন, মোমেন্ট ধরবো তারপর রিঅ্যাকশন বের এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন,
মোমেন্ট দিবে কে কে, এই W3 W4 W5 W6, আর এখানে হচ্ছে রিয়াকশন বাই করতে হবে। এখান থেকে ডিস্টেন্স গুলো তারপর জানা, তাই না? এখান থেকে এটা 9 ফিট দূরে, 24 ফিট, এটা 36 ফিট, 48 ফিট, এখান থেকে এটা 60 ফিট দূরে। সব ডিস্টেন্স গুলো জানা থাকবে আপনার। হ্যাঁ, মোমেন্ট নেবেন, মোমেন্ট নিয়ে আসলো কত, 86.25 কি। ওকে, তার মানে কি বুঝলেন, এই যে হুইল লোডের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে এটা ম্যাক্সিমাম মুভমেন্ট। W3টা যখন হচ্ছে সাপোর্ট এ তে ছিল, সাপোর্টে ছিল, তখন আপনি হচ্ছে ম্যাক্সিমাম রিয়াকশন পাচ্ছেন কত, 86.25 কি। ওকে, বুঝতে পারছি? কারো কোনো জি স্যার। কারো কোনো জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, না স্যার। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝতে পারেন, এরপরে তাহলে আমাদের পরের হচ্ছে শেয়ারটা শুরু করি। এটা হচ্ছে একই রকম জিনিস, যদি হচ্ছে আপনার রিয়াকশন বুঝতে পারেন, তাহলে হচ্ছে শেয়ারও বুঝতে পারবেন, একই জিনিস। ওকে, এখানে দেখেন ম্যাক্সিমাম, আগে ছিল ম্যাক্সিমাম রিয়াকশন ডিউ টু হুইল লোড, এখন আমরা দেখতে চাই ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডিউ টু হুইল লোড। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেখুন, আচ্ছা, কোশ্চেনটা দেখেন, বলছে কি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভিসি ফর দি হুইল লোড অ্যারেঞ্জমেন্ট শোন বিলো। আগের যেই রিয়াকশনের হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল ওইটাই, তখন যেই ব্রিজটা ছিল ওই একই ব্রিজ, একই ব্রিজ, একই হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট। এখানে বলতেছে যে পার্টিকুলার কোন একটা পয়েন্টে, ফর এক্সাম্পল সি পয়েন্ট, এই সি পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ারটা বের করতে হবে। বোঝা গেছে? সি পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ার বের করতে বলছে। তো আমি এটা একবার বলি, আপনার যে পয়েন্টে ম্যাক্সিমাম রেসপন্স বের করতে বলবে, বা যেখানে ম্যাক্সিমাম রিয়াকশন বের করতে বলবে, বা শেয়ার বের করতে বলবে, বা মুভমেন্ট বের করতে বলবে, আপনি আগে ওইখানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করবেন। ঠিক আছে? ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করলে যখন একটা ডায়াগ্রামের শেপ পাবেন, ডায়াগ্রামের শেপ পাইলেই আপনি বুঝে যাবেন যে ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় পাওয়া যাচ্ছে। ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু যেখানে পাওয়া যাবে, আপনার হুইলগুলা গ্রাজুয়ালি ওই পয়েন্টে একটার পর একটা বসায় চেক করবেন। বুঝতে পারছি? তাহলে দুইটা কেস চিন্তা করবেন এখানে, দুই স্টেপ, দুইটা স্টেপ, স্টেপ হচ্ছে দুইটা। এক নম্বর স্টেপ কি, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানটা হচ্ছে আপনার হচ্ছে যে পয়েন্টে আপনার স্ট্রাকচারাল রেসপন্সটা বের করতে বলবে, ওখানে হচ্ছে মুলার ব্রেসলাউ প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করবেন, করার পরে এখান থেকে হচ্ছে ডায়াগ্রামটা ড্র করবেন, ডায়াগ্রাম ড্র করবেন। এই ডায়াগ্রাম থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু ভ্যালু পজিশনটা বের করবেন, কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে সেই পজিশনটা বের করবেন। এটা হলো স্টেপ ওয়ান। স্টেপ টুতে যে কি করবেন, ম্যাক্সিমাম ভ্যালু মনে করেন আপনি ম্যাক্সিমাম পজিশনটা মনে করেন বের করে ফেলছেন। স্টেপ টু এ তারপরে হচ্ছে হুইল হুইল হচ্ছে সেট করবেন, দ্যাট বলছে। ঠিক আছে? বুঝতে পারছি? স্টেপ টুতে গিয়ে এখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুর পজিশনটা পাচ্ছেন, ওই পজিশনে তারপর একটার পর একটা, তারপর হচ্ছে হুইল গ্রাজুয়ালি সেট করবেন, গ্রাজুয়ালি সেট করবেন। এবং কতক্ষণ পর্যন্ত করতে থাকবেন, যতক্ষণ না হচ্ছে ডেল্টা আর, বা হচ্ছে ডেল্টা ভি, বা হচ্ছে ডেল্টা এম, যেটাই হোক না কেন, যাতে নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। যতক্ষণ না, স্যার ডেল্টা ভি এর সূত্র কি সেম? হ্যাঁ, আসতেছি আসতেছি,
আপনারা কেউ কেউ এত অ্যাডভান্স আর কেউ কেউ হচ্ছে, আচ্ছা যাই হোক, সবাই একসাথে বুঝতে হবে। আচ্ছা, এই ডেল্টা ভি এর ভ্যালু যেটা ডেল্টা ভি বা হচ্ছে ডেল্টা আর বা ডেল্টা এফ, যে কন্ডিশনে যায় আপনার হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে, ওখানে গিয়ে স্টপ করবে। তো পজিশন স্টেপগুলো বুঝতে পারছেন? স্টেপগুলো বুঝতে পারছেন? আমি যা বললাম রিঅ্যাকশনের ক্ষেত্রে তো আমরা এটাই করলাম, তাই না? শেয়ারের ক্ষেত্রেও একই প্রসিডিউর, মোমেন্টের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে যেহেতু আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে, এই কারণে আপনার প্রথমে যে পয়েন্টে শেয়ার বের করতে বলবে ওই পয়েন্টে আপনার হচ্ছে মুলার বেসলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করেন। সি পয়েন্টে আমার শেয়ার বের করতে বলছে, মুলার বেসলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করেন। তাহলে এই পাশে রাইট পোর্শনটাকে উপরের দিকে তুলবো, লেফটটাকে নিচের দিকে নামাবো, নামালে এই ভ্যালুটা কত হবে বলেন? 2/3 কিভাবে বের করলেন? b plus a plus b এখানে হচ্ছে 40/60, 60 আর এখানে 20/60, 60 আর ফর্মুলাটা হচ্ছে a/a+b², তাই তো? তো এখান থেকে কি দেখলাম যে এই ভ্যালুটা আসছে, এই পয়েন্ট ভ্যালুটা আসছে 2/3, এটা আসছে 1/3, আর হুইল লোডটা কোন দিক থেকে মুভ করতেছে? এদিকে। তাহলে এখন আপনি যদি ম্যাক্সিমাম শেয়ার বের করতে চান, এই এই যে এই হুইল লোডের অ্যারেঞ্জমেন্টে আপনি ম্যাক্সিমাম শেয়ার বের করতে চান, ম্যাক্সিমাম শেয়ার, তাহলে হুইল লোড গুলা গ্রাজুয়ালি একটার পর একটা কোন পয়েন্টে বসাইতে হবে বলেন তো? এই পয়েন্টে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, না এখানে বসাবো? c তে বসে হ্যাঁ, আপনি যদি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে চান তাহলে ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু যেই পজিশনে আছে ওই পজিশনে আপনার গ্রাজুয়ালি একটার পর একটা হুইল লোড বসাইতে হবে। তাহলে এখন মুলার বেসলার প্রিন্সিপাল থেকে আমরা দেখলাম যে সি পয়েন্টে ডায়াগ্রামের ভ্যালুটা সবচেয়ে বেশি, কত? 2/3। এই কারণে এই যে হুইল লোড যেগুলা, এগুলা হচ্ছে এদিক কোথাও বসাবো না, হুইল লোডটা বসাবো কোথায়? এই যে সি পয়েন্টে। ক্লিয়ার? এই কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার এটা হলো স্টেপ 1। এরপরে হচ্ছে আপনি স্টেপ 2 করবেন। স্টেপ 2 এ কি করব? আমরা যেহেতু ডেল্টা ভি বের করতে চাই, তাই তো? তাহলে ডেল্টা আর এর মতো এখানেও ইকুয়েশন ডেভেলপ করে নিতে হবে আমাদের। তো ইকুয়েশন ডেভেলপটা আমি আর এখানে দেখাই নাই, ঠিক আছে? আমি ডিরেক্ট ইকুয়েশন লিখে দিচ্ছি। এই ইকুয়েশনটা খেয়াল করেন, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে দেখেন এই পার্টটুকু মনে আছে? জি স্যার এই পার্টটুকু মনে আছে? জি স্যার এই পার্টটুকু মনে আছে? জি স্যার অতিরিক্ত কি আসলো? অতিরিক্ত এ পি নট পি নট হ্যাঁ, এখানে নতুন একটা পার্ট যোগ হয়েছে। শেয়ারের ক্ষেত্রে নতুন আরেকটা পার্ট হচ্ছে যোগ হয়েছে, এই, ঠিক আছে? তাহলে এই পার্টটুকু কি বোঝাচ্ছে? এই পার্টটুকু কি বোঝাচ্ছে এটা একটু আমি বুঝাই দিচ্ছি। নতুন যে পার্টটুকু যোগ হইলো শেয়ারের ক্ষেত্রে, আমি শুধু এইটুকু বুঝাই দিচ্ছি আপনাদের। বাকিটা এগুলো তো রিয়াকশনের মতোই, বাকিগুলা সবই রিয়াকশনের মতো। নতুন করে শুধু এই পার্টটুকু যোগ হয়েছে, এই পার্টটুকু বুঝাই দিই, হ্যাঁ? তাহলে এখন দেখেন আহ আমি প্রসিডিউরটাতে যাচ্ছি। আমরা খুঁজে বের করলাম ম্যাক্সিমাম শেয়ার পাবো যদি হুইলগুলাকে আমি সি পয়েন্টে বসাই, তাই তো? এখানে প্রথমে হুইল ওয়ানটা সি পয়েন্টে বসালাম, বসালে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট পেলাম। পরের কেসে কি করতেছি? পরের কেসটা হচ্ছে এই যে হুইল টুটা, এটা হুইল টু, ওইটা হচ্ছে সি পয়েন্টে বসাবো। হুইল টুটা সি পয়েন্টে বসাবো, বসাইলে শিফটিং কতটুকু হবে বলেন তো? শিফটিং কতটুকু হবে? শিফটিং হবে 20 d1 পরিমাণ। যেহেতু আমরা হ্যাঁ জেনারেলাইজ ইকুয়েশন করতেছি, 20 কোথায়? 20 তো এখান থেকে সাপোর্টেড ডিসটেন্স। সরি স্যার ডিও না হ্যাঁ, শিফটিং হবে d1। ওকে, পরের কেসে হচ্ছে 3 নম্বর হুইলটা কোথায় বসাবো? সি পয়েন্টে বসালে দেখেন যে 2 নম্বর এবং 3 এর পার্থক্যটা দেখেন। এখানে যখন হচ্ছে 2 নম্বর হুইলটা সি পয়েন্টে বসাইছি, তখন 1 নম্বর হুইলটা কি করছে? সি পয়েন্ট থেকে সামনে চলে বামে গেছে, সরে গিয়েছে। বামে সরছে।
শিফটিং হয়েছে, এটা কি ব্রিজের বাইরে চলে গেছে? না স্যার। ব্রিজের না স্যার। বাইরে যায় না, তার মানে শিফটিং যেটা হচ্ছে ওটাকে আমরা বলছি হচ্ছে P1। যেটা শিফটিং হচ্ছে ওটাকে আমরা বলি P1। আর যেটা হচ্ছে আহ, আহ, যে হুইলটা হচ্ছে শিফটিং হচ্ছে তাকে বলবো P1। আর শিফটিং এর ডিসটেন্সটাকে আমরা বলছি হচ্ছে D1। ওকে। আর এখানে হচ্ছে এবার 3 নম্বর কেস দেখেন। 3 নম্বর কেসে যখন হুইল থ্রি সি পয়েন্টে বসছে তখন শিফটিং হয়েছে কতটুকু? এই পরিমাণ এই পরিমাণ ডি এই পরিমাণ শিফটিং হয়েছে, তাহলে কোন হুইলটা শিফট করছে? দুই 2 দুই নম্বর হুইলটা শিফট করছে, আর 1 নম্বর হুইলটা বেরিয়ে চলে স্যার গেছে। বাইরে বাইরে চলে গেছে। রাইট, ব্রিজ থেকে বাইরে চলে গেছে। তাহলে এখানে এই জিনিসটাই, যে হুইলটা আপনার ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে P0। যে হুইলটা হচ্ছে শিফটিং হচ্ছে সেটা হবে P1। ওকে, বুঝতে পারছি? যে হুইলটা স্যার তাহলে 2 নম্বর, স্যার 2 নম্বর কেসে কি আমাদের পিনটের মান 0? হ্যাঁ, 2 নম্বর কেসে জিরো, P0 নাই এখানে। আর আমরা যখন রিয়াকশন করতেছিলাম, রিয়াকশনে আমরা এটাকে P1 বলছিলাম, রাইট? তার মানে মানে একটু আগে যে ম্যাথটা করলাম রিয়াকশনের ম্যাথটা, ওটাকে আমরা কি বলছিলাম? P1। অ্যাকচুয়ালি ওখানে P1 আর P0 হচ্ছে একই জিনিস ছিল। যেটা শিফটিং হচ্ছে ওইটাই হচ্ছে আপনার আহ, ওইটা শিফটিংও হচ্ছে আবার বীজ থেকেও বের হয়ে চলে যাচ্ছে। এখানে রিয়াকশনের ম্যাথটাতে অ্যাকচুয়ালি P1 যা ওইটাই ছিল P0। ঠিক আছে? স্যার এখানে ই নোটটা কি আচ্ছা বলেন? আচ্ছা, আসতে হবে, এটা আমি কি নোট এখনো বলছি? নোটটা এখন বলি নাই। আচ্ছা, যেটা বলি আগে এটা হচ্ছে ভালো মতো করে শেষ করেন, যখন হচ্ছে আমার বলা শেষ হয়ে যাবে তখন হচ্ছে কোশ্চেন করেন। আচ্ছা, দেখেন, এটা বলতে বলতে ইনোট বলতে গেলে আরো গন্ডগোল লাগবে আপনাদের। ওকে, এখানে দেখেন, এখানে আমি বলতেছিলাম যে হচ্ছে যেটা P1টা হচ্ছে যতটুকু শিফট করলো, হ্যাঁ, শিফটিং এরটা হচ্ছে P1। আর P0টা হচ্ছে যেটা যে হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল। তো আপনাদের এখন অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে যখন আমরা রিয়াকশন করতেছিলাম তখন যে হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেছিল তাকেও তো আমরা P1 বলতেছিলাম, তাই তো? আমি ওইটা অ্যান্সার দিচ্ছি। এর অ্যান্সারটা হচ্ছে রিয়াকশন যখন আমরা করতেছিলাম একটু আগে যেটা করতেছিলাম ওখানে যে হুইলটা শিফটিং হচ্ছিল ওইটাই অ্যাকচুয়ালি ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছিল ওইখানে। এই জন্য ওইটাকে আপনি P1 বা P0 যে কোনো কিছু দিয়েই বলতে পারেন। কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে শিফটিং এর জন্য যে হুইলটা শিফট করতেছে তাকে আমরা বলবো P1। আর যে হুইলটা হচ্ছে ব্রিজ থেকে বের হয়ে যাবে যে হুইলটা তাকে আমরা বলবো হচ্ছে P0। জিনিসটা কি বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা বললাম আমাদের নতুন টার্ম হচ্ছে P0 আর নতুন টার্ম হচ্ছে E0। P0টা বোঝা গেছে? P0টা জি স্যার। এবার হচ্ছে E0টা দেখেন। E0টা খুব খেয়াল, E0টা খুব ভালো মতো করে খেয়াল করতে হবে। E0টা কিন্তু ভুল হয়, প্রচুর ভুল করে E0 এর ব্যাপারে। E0টা হচ্ছে যেই হুইলটা যেই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল, যেই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল এই হুইলটা তার আগের কেসে সাপোর্ট থেকে কত ভিতরে ছিল সেটা হচ্ছে E0। মনে থাকবে? যেই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল, যেই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল ওই হুইলটা তার আগের কেসে সাপোর্ট থেকে কত ভিতরে ছিল সেটা হচ্ছে E0। ওকে, আরেকবার বলি, E0 হচ্ছে একটা ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কার ডিস্টেন্স বলছে? এই ডিস্টেন্স হচ্ছে P0 এর ডিস্টেন্স। কিন্তু ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে? বলা হচ্ছে যেই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল W3 কেসে, যেই হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল, কোন হুইলটা ব্রিজ থেকে হয়েছে W1, এই হুইলটা তার আগের কেসে মানে S2 এ সাপোর্ট থেকে কত ভিতরে ছিল, কতটুকু ভিতরে ছিল ওইটা হচ্ছে E0। তো এখানে এই শেয়ারের ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি দুইটা টার্ম নতুন করে আসছে, P0 এবং হচ্ছে E0। এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে,
তাহলে এখন সামনাসামনি পি কি বলেন আগের মতোই, সামনাসামনি পি কি, এখানে সামনাসামনি পি যে কি কমন যেগুলো আছে 2 নম্বর এবং 3 নম্বর হুইলের মধ্যে কমন কোনগুলো আছে? P2 থেকে স্যার 2 থেকে 4। P4 হ্যাঁ 2 থেকে 4, এটা হলো সামনাসামনি পি। তারপর D1 তাহলে কি হবে? কতটুকু শিফটিং হইলো, রাইট? এখানে শিফটিং কিন্তু হচ্ছে জি এটা জি না, স্যার। এটা কিন্তু শিফটিং না, শিফটিং হচ্ছে যেটা, বুঝা গেছে? এটা বুঝতে পারছি কতটুকু শিফট করবে। তারপরে হচ্ছে পি প্রাইম কি, যে হুইল বা যে হুইলগুলা ব্রিজের ভিতরে আসতেছে, যদি একটা হুইল ব্রিজের ভিতরে আসে তাহলে আপনি হচ্ছে পি প্রাইম হবে একটা, টি হবে একটা। যদি দুইটা হুইল ভিতরে আসে, যেমন এখানে দুইটা হুইল ভিতরে আসছে, তবে এটাকে বলবেন হচ্ছে পি প্রাইম ওয়ান, এটাকে নাম দিবেন পি প্রাইম টু। এই ডিস্টেন্সটা হবে তাহলে এখান থেকে ই ওয়ান, এখান থেকে ডিস্টেন্সটা হবে সাপোর্ট থেকে ডিস্টেন্স, কিন্তু সাপোর্ট থেকে এটা হবে ই টু, সাপোর্ট থেকে, ঠিক আছে? তো হয়ে গেল। তাহলে পি নট কি, যে হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে পি নট। আর ই নট কি বলেন তো তাহলে? ইউনিট স্যার হচ্ছে যে এটা আগের বের কেসে হয়ে যে গেছে তার আগের ডিস্টেন্স সাপোর্ট থেকে। রাইট, তাহলে এখানে ই নট হচ্ছে এটা। আর টি ওয়ান কি, যেটা শিফটিং হয়েছে। যেটা যেটা শিফট করলো। তাহলে আমি একটা ম্যাথ করি, ঠিক আছে? এই একই 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 ব্যাপার, হুইলের লোড অ্যারেঞ্জমেন্ট একই, হুইল গুলো 1 থেকে 10, লোড গুলো সেম, ডিসটেন্স গুলো সেম, রিঅ্যাকশনের মতো একই ম্যাথ। শুধু এখানে বলতেছি যে সাপোর্ট সিতে আপনার শেয়ার বের করতে হবে, বিসি ইকুয়াল টু হোয়াট, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। কি করবো প্রথমে ইনভার্স লাইনের ডায়াগ্রাম ড্র করবো। এখানে তো আমি ডায়াগ্রাম ড্র করে দেখাইছি, দরকার হলে ড্র করবেন। করার পরে আপনি দেখবেন যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম সাপোর্ট রিলেশন পাচ্ছেন, ওকে? ওই পয়েন্টে আপনার গ্রাজুয়ালি একটার পর একটা হুইল লোড বসাবেন। তো এখানে আমি সি পয়েন্টে শেয়ার দেখতে চাই, আমি সি পয়েন্টেই ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি, ওকে? তাহলে আপনি কোথায় বসাবেন? 1 নম্বর হুইলটা বসাবেন সি পয়েন্টে, 1 নম্বর হুইল বসাবেন কোথায়? সি পয়েন্টে। বসাইলে এই একটা কেস হইলো। তাহলে কোন কোন হুইল ব্রিজের ভিতরে আসলো? আমার এখান থেকে এই ডিস্টেন্সটা 40 ফিট। তাহলে আমরা আবার আবার আগের মতো কোঅর্ডিনেট করে নিতে পারি। বললাম যে এই বললাম যে এই হুইলের ডিস্টেন্সটা বললাম যে 0। এই হুইল থেকে এই হুইলের ডিস্টেন্স হবে তাহলে 15, এখান থেকে এটা 35, এখান থেকে এটা 47। মানে বুঝতে পারতেছি 1 2 3 এই তিনটা হুইল ব্রিজের ভিতরে আসছে, 4 থেকে যে বাকি যারা আছে এরা ব্রিজের বাইরে, ওকে? এবার 2 নম্বর কেসে যাই। 2 নম্বর কেসে কি হবে? 2 নম্বর কেসে বা হুইল টু, যেটা আর কি হুইল টু অ্যাট পয়েন্ট সি, মানে 2 নম্বর হুইলটা সি পয়েন্টে বসাবো। বসালে 1 নম্বর হুইলটা কি করবে? হুম, বের হয়ে যাবে, বের হয়ে না যাবে। শিফটিং করবে। কতটুকু শিফটিং হবে? 15 ফিট। তার মানে হ্যাঁ তার মানে এখানকার যতগুলা ভ্যালু আছে সবগুলাই আপনার সামনের দিকে 15 ফিট শিফট করবে, রাইট? শিফট করলে জি স্যার। দেখবো তাহলে এই যে 1 নম্বর হুইলটা এখান থেকে 15 ফিট, 15 ফিট এদিকে সরে আসবে, তাই তো? 15 সরে আসবে, এটা কি ব্রিজ থেকে বের হয়ে গেছে? যায় না, না স্যার। ব্রিজের মধ্যেই আছে, তাই তো? তাহলে এখন আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিচ্ছি 0। যদি আপনি কোঅর্ডিনেট দিয়ে করতে চান, করলে দেখবেন যে তাহলে কয়টা হুইল ব্রিজের ভিতরে আসবে। তাহলে ধরে নিচ্ছি এটা, এই হুইলটা বললাম হচ্ছে এই হুইলের পজিশন আমি বললাম 0। এখান থেকে 3 নম্বর হুইলটা কত দূরে আছে? 20 ফিট দূরে। এখান থেকে 4 নম্বর হুইলটা কত দূরে আছে? 32 ফিট দূরে। এখান থেকে 5 নম্বর হুইলটা কত দূরে আছে? 44 ফিট দূরে, রাইট? তাহলে আমি পাই গেছি যে 2 3 4 ব্রিজের ভিতরে আসবে, 5 থেকে এগুলি সব ব্রিজের বাইরে থাকবে, ওকে? তাহলে এখন বলেন এখানে পি নটের ভ্যালু কত? 0 পি নট হচ্ছে 0, পি নট 0 হলে ই নট ডেফিনেটলি ছিল। এখানে পি ওয়ান কোনটা? 10 কিপ। পি ওয়ান হচ্ছে যে শিফটিং এর করার পরে যে হুইলটা, এটা হচ্ছে 10। তাহলে এখানে শিফটিং কত হয়েছে? ডি1 শিফটিং কত শিফট করেছি? 15 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে 15 ফিট ব্রিজের ভিতরে আসলো। আচ্ছা, তাহলে হয়ে গেল। সামনে পি কি হবে?
P1 থেকে P3 P1 থেকে P3 P প্রাইম যে হুইলটা P4 ব্রিজের ভিতরে আসলো W4 তাই তো W4 জি স্যার 4 নম্বর হুইলটা ব্রিজের ভিতরে আসছে। আচ্ছা তাহলে এবার ই কত হবে? 40 মাইনাস 32 40 মাইনাস, ভেরি গুড, 40 মাইনাস এই জিনিসগুলো এখানে হচ্ছে করছে, ঠিক আছে? পরে এই সবগুলো ভ্যালু বসান, তাহলে কত আসছে? পজিটিভ 6.6 6.5। 6.5 তার মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে যে V2 V1 এর থেকে বড়। হ্যাঁ, তাহলে আপনি কোনো জানেন না এখন V3 টা V2 এর থেকেও বড় হইতে পারে। তো অ্যানালাইসিস তো করা যাবে না, পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে কি করবে? এটা তো V2 এর ওটাই লিখছি, এবার হচ্ছে V3 তে করবো, মানে W3 অ্যাকচুয়ালি W3 মানে 3 নম্বর যে হুইলটা, এটা 2 নম্বর হুইল, এটা 3 নম্বর হুইল। এবার 3 নম্বর হুইলটা বসাবো সি পয়েন্টে, 3 নম্বর হুইলটা সি পয়েন্টে বসাবো। বসালে 2 নম্বর হুইলটা কি করবে? শিফট করবে কতটুকু শিফট করবে? এই 20 ফিট। তার মানে শিফটিংটা হবে এবার 20 ফিট। মানে 3 নম্বর হুইল যখন আমি সি পয়েন্টে বসাবো তখন কতটুকু শিফটিং হবে? শিফটিং হবে 20 ফিট 20 ফিট। তার মানে এই সবগুলা এদিকে 20 ফিট শিফট করবে। তখন 1 নম্বর হুইলটা কি করবে? ব্রিজের বের হয়ে চলে বাইরে যাবে চলে যাবে। 2 নম্বর হুইলটা এখান থেকে 20 ফিট শিফট করবে। 2 নম্বর হুইলটা এখান থেকে 20 ফিট শিফট করবে, রাইট? জি স্যার আর 3 নম্বর হুইলটা শিফট করে আসবে হচ্ছে সি পয়েন্টে। 4 নম্বর হুইলটা এদিকে শিফট, সবগুলা শিফট করবে। তাহলে এখন দেখতে হবে যে কতগুলা বা কয়টা হুইল ব্রিজের ভিতরে আসবে। এটার জন্য কি করব? আবার হচ্ছে এখানে বসান 3 নম্বর হুইলটা, বসানোর পরে এটা একটু কোঅর্ডিনেট চিন্তা করেন, ধরেন 0 এটা 0 হলে এখান থেকে 4 নম্বর হুইলটা 12 ফিট দূরে আছে, এখান থেকে 5 নম্বর হুইলটা 24 ফিট দূরে আছে, এখান থেকে 6 নম্বর হুইলটা 36 ফিট দূরে আছে, এখান থেকে 7 নম্বর হুইলটা 51 ফিট দূরে আছে, রাইট? এখান থেকে এই ডিস্টেন্সটুকু আমরা বললাম কত? ডিস্টেন্সটুকু আছে হচ্ছে 40 ফিট। আপনি এখানে পাইছেন 51 ফিট। এখান থেকে 7 নম্বর হুইলের ডিস্টেন্স 51 ফিট, কিন্তু এখান থেকে ব্রিজের ডিস্টেন্স কত? 40 ফিট। তার মানে 7 নম্বর হুইলটা কি ব্রিজের ভিতরে আসবে? না আসবে না। 6 নম্বর হুইলটা আসবে, কারণ এই 40 ফিটের মধ্যেই আছে। 40 ফিটের ভিতরে আপনার আছে হচ্ছে 3, 4, 5 এবং হচ্ছে 6। নতুন করে কয়টা হুইল ভিতরে আসলো? দুইটা 5 নম্বর হুইল এবং হচ্ছে 6 নম্বর হুইল নতুন করে ব্রিজের ভিতরে আসছে। কোন হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেছে? এই যে P2 1 নম্বর হুইলটা সরি P1 ব্রিজ থেকে বের হয়ে গেছে। 2 নম্বর হুইলটা শিফটিং হয়েছে শিফটিং হয়েছে কিন্তু ব্রিজ থেকে বের হয় নাই, রাইট? আচ্ছা, এখন তাহলে আমরা বলি সামনে পি কি হবে তাহলে বলেন তো? দুই, P3 P2 থেকে P4 হ্যাঁ, দুইটা কেসে কমন যে হুইল, এখানে এই কেসে ছিল 1 থেকে 4 আর এখানে আছে 2 থেকে 6। তাহলে কমন কারা? 2, 3, 4, 2, 3, 4। এই তিনটা হুইল দুই কেসে কমন, মানে এই যে কমন যে হুইলগুলা তাদের ফোর্সের সাম আসলো 70 কি। শিফটিং কতটুকু হইলো? 20 d1 পরিমাণ। d1 হচ্ছে 20। তো p1 কি হবে? 10 কি মানে P2 p প্রাইম কি হবে? 30 প্লাস 30 60 না, p1 হবে দুইটা, p প্রাইম হবে দুইটা, একটা হবে 30 আর একটা হবে 30। 30 এই দুইটা, এটা হলো p প্রাইম 1, এটা হচ্ছে p প্রাইম 2। এটা যোগ করা যাবে না, কারণ ইকুয়েশনে তো আপনার সামনে কোনো p নাই, ঠিক আছে? ও হ্যাঁ স্যার বুঝছি আচ্ছা, তাহলে এটা দুইটা পারে, একটা p প্রাইম 1, একটা একটা হলো p প্রাইম 1 আসছে 30, আর একটা হচ্ছে p প্রাইম 2, এটা আসছে 30। এই দুইটাকে একসাথে আমি কমা দিয়ে লিখছি। তাহলে এখন ই কত? ই কয়টা হবে? দুইটা আসবে হ্যাঁ, এখানে ই কি আসবে? দুইটা। একটা একটা হবে এই যে 5 নম্বর হুইলের জন্য, আর একটা হবে 6 নম্বর হুইলের জন্য। 5 নম্বর হুইলের জন্য ই কত হবে? 40 মাইনাস 24 16 40 মাইনাস 24, ভেরি গুড। আর আর 6 নম্বর হুইলের জন্য ই কত হবে? 40 মাইনাস 36 40 মাইনাস 36 মানে 4 ফিট। ওকে, এবার হচ্ছে পি নট বলেন, পি নট কি ছিল?
P1 ছিল, যেটা বের হয়ে গেল। P1 না, W1। স্যার W1 স্যার। তাহলে পি নট হচ্ছে যে হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেল, W1। 1 নম্বর হুইলটা ব্রিজ থেকে বের হয়ে গেছে। 1 নম্বর হুইলের লোড কত? 10। 10। তাহলে পি নটের ভ্যালু হবে আপনার 10। এবার বলেন ই নট কি হবে? এই যে P1 এর আগের কেস টু যে সাপোর্ট থেকে যে দিচ্ছে। ই নটটা হচ্ছে এই যে পি নট যে হুইলটা, এই পি নট হুইলটা তার আগের কেসে সাপোর্ট থেকে কত ভিতরে ছিল। এই পি নট যে হুইলটা বা হচ্ছে W1 যে হুইলটা, W1 হুইলটা, এটা এই কেসে মানে 2 নম্বর কেসে সাপোর্ট থেকে কত ভিতরে ছিল? সাপোর্ট থেকে 5 ফিট আচ্ছা ভিতরে ছিল। এটাই হচ্ছে ই নট। বুঝা গেছে? স্যার বলেন। স্যার কোনো কারণে আমার স্যার আগের কন্ডিশনে সাপোর্টের উপর পড়ে যেত, তাহলে ই নট এর ভ্যালু 0 আসতো না? হ্যাঁ, 0 আসতো। আচ্ছা, তাহলে এখন এই ভ্যালুটা এখানে বসাবো। বসানোর পরে আমরা কত পাইলাম? ডাব্লিউ ডেল্টা ভি এর ভ্যালু আসছে প্লাস, তাই তো? এর মানে কি? P3 হচ্ছে বাকিগুলো থেকে হ্যাঁ, বড়। তাহলে ভি ভি টু এবং ভি থ্রি দুটা কম্পারিজন করে দেখলাম যে হচ্ছে 3 নম্বর হুইল যদি সি পয়েন্টে বসাই, তাহলে হচ্ছে যে শেয়ারটা আসবে ওই শেয়ারটা 2 নম্বর হুইলের থেকে বেশি। অ্যানালাইসিস করতে পারবেন? না। হ্যাঁ, তাহলে পরেরটায় চলে যাবো। এবার পরেরটাতে আসি। পরেরটাতে কি হবে? এবার হচ্ছে এই 4 নম্বর হুইল যেটা, এটা বসাবো হচ্ছে সি পয়েন্টে। 4 নম্বর হুইল কোথায় বসাবো? সি পয়েন্টে। বসালে 3 নম্বর হুইলটা কি করবে? শিফটিং করুন। শিফটিং করবে। বা হচ্ছে 4 নম্বর হুইলটা এখানে বসালে শিফটিং কত হবে? শিফটিং কত? 12 ফিট। শিফটিং হবে 12 ফিট। তাহলে 3 নম্বর হুইলটা এখান থেকে কত দূরে সরবে? এখান থেকে 12 ফিট সরে যাবে, রাইট? তাই না? জি স্যার। 12 ফিট শিফটিং হবে। আর 2 নম্বর হুইলটা ব্রিজ থেকে বের হয়ে যাবে। আর সরে যাবে। 1 নম্বর হুইলটা তো ক্যালকুলেশন হয়ে গেছে, এটা বাদ। 1 নম্বর হুইলটা বাদ। ওকে? তাহলে কয়টা হুইল ভিতরে আসবে এটা দেখে নিন। একটা হুইল ভিতরে আসছে। এখানে হচ্ছে পি নট পাবেন, P1 পাবেন, পি আগের মতোই। করার পরে এগুলা আগের মতো দেখে নিন। দেখার পরে দেখবেন যে V4 এর ভ্যালুটা আসছে হচ্ছে এখানে মাইনাস। তাহলে কি বুঝবেন? এটা আর হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে V4 V3 থেকে ছোট। দ্যাট মিনস আপনার ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে আপনি পাবেন হুইল 3। বিচ্ছিতে। হ্যাঁ, হুইল 3 যখন সি পয়েন্টে ছিল তখন আপনি ম্যাক্সিমাম শেয়ারটা পাবেন। সো ভিসি ইজ ম্যাক্সিমাম হোয়েন W3 ইজ এট সি। ঠিক আছে? তাহলে এখন এই শেয়ারটা কত? এই যে 3 নম্বর হুইলের কন্ডিশনারের ম্যাক্সিমাম শেয়ার পাবো। ভিসি ইজ ম্যাক্সিমাম হোয়েন W3 ইজ এট সি। এখন কথা হচ্ছে এই শেয়ারের ভ্যালুটা কত? শেয়ারের ভ্যালুটা বের করা খুব আগের মতোই। আপনি প্রথমে যে ইয়া করেন, ডায়াগ্রামটা ড্র করছেন না? ডায়াগ্রামের 1 ইউনিটের জন্য এই যে এই ডায়াগ্রামটা কত ইউনিট লোডের জন্য? হুম? শেয়ারের যে ডায়াগ্রামটা পাইছেন এটা কত 1 ইউনিট লোডের রাইট? জন্য। তার অনেক। মানে এটা আপনি 1 ইউনিট লোডের জন্য শেয়ারের ডায়াগ্রাম পাইছেন, রাইট? এখানে 1 ইউনিট লোডের জন্য শেয়ার ডায়াগ্রাম পাইছেন। যে শেয়ারের ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু আছে সিতে কত? 2/3। 2/3। তাহলে এখানে হচ্ছে এই বসান, হুইলগুলো বসান ডায়াগ্রামের মধ্যে। ঠিক আছে? তাই তো? তাহলে এখানে আপনার এটা হচ্ছে পজিটিভ শেয়ার, আর এটা হচ্ছে নেগেটিভ শেয়ার। বুঝা গেছে? এখানে যেটা করতে হবে, পজিটিভ শেয়ারের সাথে নেগেটিভ শেয়ারটা যোগ করতে হবে। নেগেটিভ শেয়ারের ভ্যালু তো নেগেটিভই আসবে। যোগ করার পর যা আসবে সেটা হবে টোটাল শেয়ার। পজিটিভ শেয়ারটা কত হবে দেখেন। এই যে 3 নম্বর এই সি পয়েন্টে কোন হুইলটা আছে? সি পয়েন্টে হুইল হুইল আছে 3। হুইল 3। ওকে? আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে 40 ফিট, এখান থেকে 40 ফিট দূরে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 2/3, তাই না? এই যে এখান থেকে 40 ফিট দূরে আপনার ওয়াই এর ভ্যালু কত? 2/3। কত? 2/3 না? জি স্যার। তাহলে হচ্ছে এখান থেকে
এই যে এখান থেকে 28 ফিট দূরে, এখান থেকে 28 ফিট দূরে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? হুম, 2/3 ডিভাইডেড বাই 40 ইন্টু 28 রাইট। 2/3 ডিভাইড বাই 40 ইন্টু হচ্ছে 28। ইন্টু 28 এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে 16 ফিট দূরে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? ইন্টু 40 মানে 16 হবে। 2/3 ইন্টু ডিভাইডেড বাই 40 ইন্টু 16 16। তাহলে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট থেকে এখান থেকে 4 ফিট দূরে তার কোঅর্ডিনেট কত হবে? 2/3 ডিভাইডেড বাই 40 ইন্টু 4 হ্যাঁ, বুঝছেন। তাহলে এটা হচ্ছে এই প্রত্যেকটা ইনফ্লুয়েন্স লাইন 1 ইউনিট লোডের জন্য 1 ইউনিট লোডের জন্য প্রত্যেকটা পয়েন্টের লোডের কোঅর্ডিনেট। এগুলো হচ্ছে লোডের কোঅর্ডিনেট। প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা হুইলের পজিশনের জন্য আপনার লোডের কোঅর্ডিনেট। বুঝা গেছে? তো এইটা হচ্ছে 1 ইউনিট লোডের জন্য। কিন্তু আপনার কি এখানে 1 ইউনিট লোড আছে? না এই 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 যে এখান থেকে 40 ফিট দূরে, এখান থেকে 40 ফিট দূরে 1 ইউনিট লোডের জন্য আপনার ফোর্স আসছে 2/3। এখান থেকে 28 ফিট দূরে 1 ইউনিট লোডের জন্য এই পয়েন্টে ফোর্স আসছে হচ্ছে এটা 2/3/40 ইন্টু 28। এখান থেকে কত 16 ফিট দূরে 1 ইউনিট লোডের ক্ষেত্রে এই পয়েন্টে আপনার শেয়ার ফোর্সটা আসছে হচ্ছে ছিল হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 1 ইউনিটের জন্য। কিন্তু আপনার লোড কি 1 ইউনিট আছে? না নাই। এই পয়েন্টে লোড 1 ইউনিট নাই। কত আছে? 30 30। এই পয়েন্টে কত আছে? 30। এই 30 পয়েন্টে 30। এই পয়েন্টে 30। তার মানে আপনি যেটা করবেন এই যে ভ্যালুটা আছে না, এই প্রত্যেকটা ভ্যালুর সাথে 30 গুণ করে দেবেন। ঠিক আছে, 30 গুণ করে দিলে তখন যে লোডটা পাবে এটা হচ্ছে এই যে হুইলের এই যে প্রত্যেকটা যে 1 ইউনিটের জায়গায় যে লোডগুলি আছে এই লোডের জন্য আপনার হচ্ছে শেয়ারের ভ্যালুটা পজিটিভ শেয়ারটা বের হয়ে যাবে। ওইটা এখানে করছি। এখানে এই কমন নিয়ে ফেলছি 2/3/40 কমন নিয়ে এই ভ্যালুগুলো এখানে বসাইছি। দেখে নিন। আর নেগেটিভ ক্ষেত্রে দেখেন, নেগেটিভের ক্ষেত্রে কি এখান থেকে 20 ফিট দূরে কত আছে? -1/3 -1/3। তাহলে এখানে এখানে হচ্ছে 20 ফিট দূরে, আবার 20 ফিট দূরে তো এখানে তো কোনো হচ্ছে আহ, আপনার ফোর্স নাই আছে। এখানে না এখানে একটা ফোর্স আছে। শেয়ার কত? 10, ডিসটেন্স কত? 0। 0 10 ইন্টু 0। কিন্তু এখানে তো কোনো ফোর্স নাই। এটা তো শেয়ারের এই যে ম্যাক্সিমাম যেহেতু কনসিডার করবো, এখানে জাস্ট যদি রাইটটা হচ্ছে আমরা নিচ্ছি, লেফটটা নিব না। জাস্ট যদি রাইট নিলে ম্যাক্সিমাম পাবো। এখানে জাস্ট রাইট নেওয়া হয়েছে। আমার নেগেটিভ শেয়ার যেটা, নেগেটিভ শেয়ারটা আসছে হচ্ছে 0। তাহলে একই পজিটিভ শেয়ার যোগ হচ্ছে নেগেটিভ শেয়ার করলে আপনার টোটাল শেয়ারটা আসছে হচ্ছে 44 নিয়ে। তো আমি দেখতেছি W3 এর জন্য আপনার সি পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ার আসছে 44 নিয়ে। বুঝতে পারছেন কি? বুঝতে জি পারছেন? স্যার কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের শুধু একজনই কথা বলছেন, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার মোটামুটি। মোটামুটি। মোটামুটি স্যার বুঝে আবার কোনটা বলে? স্যার 90% আর কি, নিজে করলে বাকিটা হয়ে যায়। তাহলে তো অনেক ভালো বুঝছেন, 90% মানে তো A+ হয়ে গেছে। তাহলে বাকিটা নিজে নিজে দেখে এটা ক্লিয়ার করে ফেলবেন। আর জি স্যার। এর পরের দিন ক্লাস আছে, যারা হচ্ছে বুঝতে পারেন নাই ক্লাসে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে বুঝে নেবেন। আর রেকর্ডটা আমি দিয়ে দেবো ক্লাসে দিয়ে দেবো। যাদের বুঝতে অসুবিধা এখান থেকে দেখে নিন। ঠিক আছে, আজকে হলো 12 তারিখ। আচ্ছা, আমাদের এই ক্লাসটা কবে হওয়ার কথা ছিল? স্যার বৃহস্পতিবারে। কি বার হয় এটা? কয় তারিখ হয়? বৃহস্পতিবার 11 তারিখ। 11 স্যার। ঠিক আছে, কয়জন আছেন আপনারা এখন পর্যন্ত?
এখন পর্যন্ত আছে হচ্ছে 32, 40, আমি সহ 40 না 39 জন আছেন। ঠিক আছে, স্টুডেন্ট না ধরা বললে কিন্তু ধরেন যে যার জন্য হেল্প করতে গেছেন তারই ক্ষতি করে বলবেন অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি। রিটেক 22205050 আছেন, তারপরে 22205055 নাই, 6263 মনে হয় কোড পাঠিয়ে দিচ্ছেন, 90 রেগুলার, রেগুলার না তো। আচ্ছা তারপরে 22205096 100, তারপরে 119 ওকে রেগুলার, 46। আচ্ছা আপনাদের 46 কি করতেছে না ক্লাস? আচ্ছা তারপরে হচ্ছে 49 আছেন? আচ্ছা আমাকে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। ওকে তারপরে তারপরে হচ্ছে রোল নাম্বার 50 নাই সাগর, এরপরে 51 নাই, 52, ইয়েস স্যার। আচ্ছা 53, রোল নাম্বার 53, তারপরে 56, 56, 57, ইয়েস স্যার। এত পরে তো এখনই। আচ্ছা তারপর 58, এরপরে 59 স্যার আসি, স্যার আসি, আছেন? স্যার আসি। কে আছেন? কে 59? স্যার অভিজিৎ। অভিজিৎ 59 আছেন, ওকে। জি স্যার। তারপরে 60, ইয়েস স্যার। এরপরে 61, প্রেজেন্ট স্যার। 62, 62 আছেন নাই, 63, ইয়েস স্যার। 64, 65, ইয়েস স্যার। স্যার 58 আছে স্যার, ওই 66, মাইকটা অন করার আমার সমস্যা হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা 66 আছেন তাই তো? আর আর কি বললেন? 58 বললেন? জি স্যার। জি স্যার 58 স্যার। ওকে তারপরে হচ্ছে 69 আছেন? 69, 67। ইয়েস স্যার 67 আছেন? ওকে জি স্যার। 69, ইয়েস স্যার 70, 70 A70 আছে? 70 আছে? 70 আছে? 70 আছে নাকি নাই? মোতাসিম 71, ইয়েস স্যার। 72, প্রেজেন্ট স্যার। ওকে 73, Present, sir. 74, 74, 75, ইয়েস স্যার 77, 77, Mahatab 79, ইয়েস স্যার। 70, no, 79, 80, ইয়েস স্যার। 81, ইয়েস স্যার। 82, Yes, sir. 83, 83, 84, Yes, sir. 86, তো আমি আগে রেকর্ড অফ করি, আমি তো বড় হয়ে যাবো অনেক।